আচ্ছা, পিএসপি নিয়ে আমরা ফার্স্ট একটা ক্লাস নিছি। লাস্ট ক্লাসে আমরা পিএসপির ভ্যারিয়েবল ডিক্লারেশন, পিএসপি সার্ভার নিয়ে কাজ করছি, কিভাবে আসলে পিএসপি যেহেতু সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, সার্ভার সেটআপের জন্য মূলত আসলে আমরা কি ইউজ করতেছি, লারাগন সফটওয়্যার ইউজ করতেছি। এটার জন্য আরো অনেক সফটওয়্যার আছে, যেমন জ্যাম সফটওয়্যার আছে, ওয়াম্প আছে। তো যেহেতু সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, এটার জন্য একটা টুলস লাগে। তো যারা ফার্স্ট ক্লাস করছে তারা জানেন। তো এইটার কনফিগারেশন কিভাবে করতে হয় মোটামুটি দেখানো হয়েছে। তারপর যদি না পারেন, এটার ভিডিও আছে, আমি দিয়ে দেবো, ওটা দিয়ে দেখতে পারবেন। তো এটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। আমরা আপাতত আমাদের এখানে পিএসপি মেবি, হ্যাঁ, 8.3 আমি কাজ করতেছি, মানে লেটেস্ট ভার্সন যেটা এটাতে। তো তো একটা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে ব্যাক ইন ল্যাঙ্গুয়েজ অনেক, ব্যাক ইন টেকনোলজি ফন্টেনে যেমন এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ, মানে এইচটিএমএল সিএসএস তারা কোনো মার্কআপ করতে পারবে না, মূল কথা হচ্ছে টেমপ্লেট ডিজাইন করতে গেলে। বাট এটা কমন। বাট ব্যাক ইন্ডে যে ডাটা আমরা যেটা নিয়ে কাজ করি, যে কোনো অ্যাপ্লিকেশন হোক, যে ডাটা নিয়ে কাজ করতে গেলে সেটার টুলস অনেক। আমি পিএসপিতে করতে পারি, আমি জাভাতে করতে পারি, এসপি ডট নেট আছে, জ্যাঙ্গো, পাইথনের জ্যাঙ্গো আছে, মানে অনেক ট্র্যাক আছে। আবার অনেকে নোট যে স্ট্রাইক, যেটা মানি স্ট্রাইকে করতেছে তাই করতেছে না, মঙ্গোডিবি ইউজ করতেছে, নোট এক্সপ্রেস ইউজ করতেছে। তার ব্যাক ইন্ডে টেকনোলজির অন্ত নাই। বাট ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে পিএসপি অনেক পপুলার, কারণ হচ্ছে 25 বছর ধরে এটা অলরেডি স্টে করতেছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড এত প্রজেক্ট হয়েছে এটা দিয়ে, যে রাতারাতি মানে ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে যাবে না, যে অন্য একটা ল্যাঙ্গুয়েজ এসে সব ওয়েবসাইট একবার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, হবে না। তো যে কারণে এটার চাকরির অপরচুনিটি বলি, বা হচ্ছে আমাদের দেশীয় যে কোম্পানি বলি, বা বাইরে যেসব কোম্পানি কাজ হচ্ছে, এবং লারাভেলের কথা আপনারা অনেকে শুনছেন, যে লারাভেল নিয়ে একটা ডেভেলপার। তো লারাভেলটা তো পিএসপি একটা ফ্রেমওয়ার্ক। তো লারাভেলের কাজের অপরচুনিটি অনেক। তো আমাকে, যেহেতু লারাভেল পিএসপি ল্যাঙ্গুয়েজের উপর লেখা, তাহলে আমাকে পিএসপির অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, বিশেষ করে হচ্ছে আপনি জাভা শিখতে, জাভাতে ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো পিএসপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়েও কাজ করা যায়, প্রসিডিউরাল ওয়েতেও কাজ করা যায়, ফাংশনাল ওয়েতেও, তিনভাবে কাজ করা যায়। তো ওইটা যখন আমরা ওপিপি শিখবো, কেন বেনিফিট, ওপিপি কেন কাজ করতে হবে, ওপিপির মাধ্যমে কাজ করলে কি বেনিফিট, এগুলো শিখবো। এরপর যখন ডাটাবেজ নিয়ে কাজ করতে হবে, ডাটাবেজ যেহেতু ডাইনামিক ওয়েবসাইট বা ডাইনামিক অ্যাপ্লিকেশন যখন আমরা বানাই, তখন কি থাকে, আমার ডাটাগুলো ব্যাকএন্ডে ম্যানেজ করার একটা প্রসেস থাকে, হ্যাঁ, অনেক কিছু থাকে এগুলো আস্তে আস্তে। তো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে শুরুতে যে জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে, যে এই ল্যাঙ্গুয়েজের যে কোর কনসেপ্ট। যেমন আমরা ছোটবেলা কি শিখছি, প্রথমে তো আমাদের অক্ষর জ্ঞান, স্বরে স্বরেটা আগে একটা বছর ওয়ানে শুধু ওটার উপর হাতই ঘুরাইতাম, কথার কথা, যে আমরা জাস্ট এইভাবে সরাসরি পকে এবার শিখতে শিখতে তারপর কি একটা করে শব্দ শিখছি, দেন তারপরে ওয়ার্ড বা সেন্টেন্স তৈরি করে শিখছি, তাই তো। এখন আমরা পড়াশোনা করতে এখন নিজের মতো করে লিখতেও পারি, বলতেও পারি। তো এই ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কমন কিছু জিনিস থাকে। তো এই জিনিসগুলো আপনারা আপনাদের ডিপ্লোমা ক্যারিয়ারে পড়ে আসছে প্রোগ্রামিং, বাট ওইভাবে গুরুত্ব দিতে পারেন না, হয়তো পরীক্ষার জন্য যতটুকু পড়া দরকার ততটুকু পড়ছেন। বাট আপনাদের ওখানে সি ল্যাঙ্গুয়েজ ছিল, অন্যান্য ল্যাঙ্গুয়েজও ছিল, হ্যাঁ, গুরুত্ব দেন নাই। বাট আপনি যদি সি সি প্লাস প্লাস শিখে থাকেন, তাহলে ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড, আপনি যারা জাভা বুঝতে পারবেন, মানে যে অবজেক্ট ওরিয়েন্টেড সিনট্যাক্স গুণা। তো একটা ল্যাঙ্গুয়েজের, হ্যাঁ, কোর কনসেপ্টের মধ্যে যদি বলি, এটার ভ্যারিয়েবল ডাটা, অপারেটর, ডেটা টাইপ, হ্যাঁ, তারপরে কন্ট্রোল ফ্লো, লুপ, হ্যাঁ, অ্যারে থাকে, এই বিষয়গুলো আমাকে আস্তে আস্তে জানতে হবে। তো আমরা পিএসপি কোড কীভাবে এক্সিকিউশন হয় বা কীভাবে রান করতে হয়, পিএসপি লিখতে হয় কীভাবে, এই বিষয়গুলো গত ক্লাসে দেখছি। যারা মিস করছেন ওই ক্লাসটা আবার দেখতে হবে। আমি এই টপিকগুলো ধরে ধরে আমি জাস্ট আপনাদের প্রতিদিনই কোড তো শেয়ার করবই, আপনার পিএসপি ডকুমেন্টেশনও দেওয়া আছে, বাট এখানে তো আসলে হিউজ কন্টেন্ট দেওয়া থাকে, যে অনেকের ক্ষেত্রে আসলে খুঁজে, হ্যাঁ, আমরা এখানে সার্চ করতে পারি, কোনো একটা মেথড নিয়ে সার্চ দিলে এখানে চলে আসবে এক্সাম্পল সহকারে। তো আপনারা যেটা করবেন, এই যে এই একটা সাইট আমি আপনাদের রেফার করছিলাম, পিএসপি টিউটোরিয়াল ডট নেট, মানে এটা শুধু পিএসপির উপরেই একটা ওয়েবসাইট, হ্যাঁ। তো এবং এটা হচ্ছে আপ টু ডেট, মানে একটা লেটেস্ট ভার্সন অনুসারে এদের প্রত্যেকটা এক্সাম্পল রিয়েল। তো অন্যান্য জায়গায় গেলে, যেমন ডাব্লিউ স্কুলে গেলেও দেখতে পারি, মানে হচ্ছে সিলেবাসটা আমরা হয়তো এখানেও দেখতে পারি, যে সিরিয়ালে যদি, যেমন এই যে এখানে দেখেন, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ এখানে আছে, জাভাতে শুরু করে পাইথন পথে। তো পিএসপির এই জায়গাতে শুরু করলে এই যে সিনটেক্সগুলো এখানেও আছে। অথবা আমি যদি বলি টিউটোরিয়াল রিপাবলিক, আমরা এখান থেকেও কিছু হেল্প নিতে পারি এখন শেখার জন্য। আমরা যখন রিয়েল লাইফ কনসেপ্টটা বুঝতে পারবো, আমাদের প্রজেক্টের ইয়েটা বুঝতে পারবো, যেমন পিএসপি 7 আছে। তো ওকে, এই জায়গার থেকে আমাকে হচ্ছে বেসিক, পিএসপি বেসিক বলতেছি আমরা, বেসিকের ভিতরে যে সিনটেক্স, যেমন হচ্ছে এটার সিনটেক্স বুঝতে হবে, এইটা ভ্যারিয়েবল কি জিনিস সেটা বুঝতে হবে, কনস্ট্যান্ট কি জিনিস সেটা জানতে হবে, আবার এটা আউটপুট কীভাবে দেখতে হয় সেটা জানতে হবে। দেন হচ্ছে ডেটা টাইপ, গত ক্লাসে আমরা ডেটা টাইপটা নিয়ে আলোচনা করছিলাম। দেন আসবে হচ্ছে ডেটা টাইপের, যেহেতু আমরা ভেরিয়েবলের সাথে স্ট্রিং কি জিনিস, হ্যাঁ, ডেটা টাইপের মধ্যে আসে, এটা অপারেটর ব্যবহার জানতে হবে। অপারেটর নিয়ে আপনারা কাজ করছেন, বাট হয়তো মনে নাই, কাজ করলে বুঝতে। এরপর হচ্ছে কন্ট্রোল ফ্লো বা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট যেটাকে বলি, ইফ এলস, এগুলো ছিল আপনাদের। তারপরে সুইচ কেস ছিল, এগুলো ছিল। অ্যারে নিয়ে কাজ করতে হবে, অ্যারের অনেক মেথড, মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যারের, এবং যারা ডাটা স্ট্রাকচার বা অ্যালগোরিদম নিয়ে পড়াশোনা করে, ডাটা অ্যারেটাও কিন্তু একটা ডাটা স্ট্রাকচারের মধ্যে পড়ে, ডাটা রাখার জন্য, হ্যাঁ, যারা এটা সলভিং ইয়ে করে।
লুপ তো থাকেই, লুপ প্রত্যেক ল্যাঙ্গুয়েজে লুপ আছে। লুপ 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 হচ্ছে অনেক হেল্পফুল একটা জিনিস। যেমন ডাটাবেসে ডাটা মানে লুপ নিয়ে ডাটাকে প্রিন্টিং করার ক্ষেত্রে আমার একটু কাজে লাগে। ফাংশন, যেমন আমি ওপিবিতে প্রোগ্রামিং করবো, ফাংশন তো একটা মাস্ট বি। ফাংশন ছাড়া তো কোনো কিছু লিখতে, ফাংশন ছাড়া কল্পনা করতে পারেন। যেমন হচ্ছে আপনি যখন লারাভেলে কোনো কাজ করবেন, কোনো কিছু দেখতে গেলে ফাংশন ছাড়া কোনো বিকল্প নাই, ফাংশনের মাধ্যমে সব কিছু করতে হয়। হ্যাঁ, যে কোনো আউটপুট দেখতে গেলে। এরপরে কিছু ম্যাথ অপারেশন, ম্যাথমেটিক্যাল কোনো ক্যালকুলেশন যদি করতে হয় সেটার জন্য কিছু অপারেটর আছে, সেই জিনিসগুলো আমাকে জানতে হবে। এরপরে হচ্ছে যখন আমি আমার ইউজারের কাছে কোনো ইনফরমেশন আমাদের সার্ভারে নেই, আবার সার্চ করতেছি, পাঠাচ্ছি, এই যে গেট মেথড, পোস্ট মেথড, এই বিষয়গুলো আস্তে আস্তে আসবে। দেন অ্যাডভান্স যে টপিকগুলো আসবে, আমার সিস্টেম যখন একটা অ্যাপ্লিকেশন আমরা তৈরি করব, সেটা হতে পারে ওয়েব বেস অ্যাপ্লিকেশন, হতে পারে একটা ওয়েব পেজও হতে পারে, অথবা একটা নিউজ পোর্টাল হতে পারে। সেখানে কিন্তু আমার ডেট টাইম নিয়ে কাজ করতেই হতে পারে। যেমন একটা বাস বুকিং সিস্টেম বানাবেন, কথার কথা, অথবা একটা নিউজ পোর্টাল বানাবেন, তাহলে কখন আমার টাইমটা, আমি ডাটাটা কখন আপলোড করলাম, কখন দেখা যায়। যেমন আপনারা দেখেন যে প্রথম আলোতে গেলে সাথে সাথে এখানে তাদের নিউজের লাস্টে কি দেখায়, যে এই নিউজটা 2 ঘন্টা আগে পাবলিশ হয়েছে, একটু আগে দেখেন বলছে 1 ঘন্টা আগে হয়েছে। এই যে টাইমটা দেখা যায় 20 মিনিট আগে এটা পাবলিশ হয়েছে, একটু পর হয়তো এটা থাকবেও না, আবার নতুন নিউজ কি এখানে চলে আসবে। তার মানে ডিজাইনে কোনো কিন্তু ইম্প্যাক্ট করতেছে না, ডিজাইন যা তাই আছে। শুধু কি হচ্ছে, তারা ব্যাকএন্ড থেকে আপডেট করতেছে, ডাটা দিচ্ছে, সেই জিনিসগুলো। যেমন আমি আপনাদের এসএমএস, আমাদের স্টুডেন্ট রেকর্ড রাখছে, আপনার অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, আমরা ব্যাকএন্ডও দেখতেছি কে আসলো কে আসলো না। এই যে ডাটাগুলো কি ডাটাবেস স্টোর করতেছে, তো আমাদের দিন শেষে কাজ করতে হবে ডাটাবেস নেই। এখন ডাটাবেস নিয়ে কাজ করতে গেলে আমি আসলে আমার যে ল্যাঙ্গুয়েজ, ডাটা কীভাবে পাঠাইতে হয়, কীভাবে নিয়ে আসতে হয়, বা কন্ডিশনালি যে কাজগুলো করতে হয়, একটা ইউজারে কীভাবে ম্যানেজ করতে হয়, কোনো একটা সিস্টেমে যেমন আমি যদি এটা কমেন্ট করতে চাই, তাহলে আমাকে কী করতে বলবে, লগ ইন করতে বলবে, তাই বলবে না, লগ ইন ছাড়া আমি এটা কমেন্ট করতে পারবো না। এরকম যে ফাংশনালিটি, এইগুলো করার জন্য মূলত আসলে আমাকে এই সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। তো পিএসপি ল্যাঙ্গুয়েজটা খুব কঠিনও না, পাইথন তো অনেক ইজি, এটাও অনেক ইজি। জাভাস্ক্রিপ্টের সাথে এটা অনেক সিনট্যাক্স মিল। জাভাস্ক্রিপ্ট হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, পিএসপি হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট হচ্ছে ক্লায়েন্ট সাইড বলতে ব্রাউজারে যেটা রান করে, আর পিএসপি হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, যে কারণে এটার জন্য একটা সার্ভার লাগে। তো সার্ভার মিনস হচ্ছে, সার্ভার দুই ধরনের হয়। আমরা এই যে এই সফটওয়্যারটা লারাগন যে সফটওয়্যারটা দিছি, এই সফটওয়্যারটা হচ্ছে এটার সাথে দুইটা সার্ভারই আছে। যেমন হচ্ছে একটা হচ্ছে অ্যাপাচি সার্ভার, একটা বলা হয় এনজিনিক্স সার্ভার। ওকে, তো এখন মোস্ট ওয়ার্ল্ডের পপুলার হচ্ছে এনজিনিক্স সার্ভার। এটা অনেক লাইট ওয়েট এবং অনেক ফাস্ট। আর অ্যাপাচিটাও ইউজ করতেছে, অনেকে করতেছে তা না অ্যাপাচিটার থেকে, বাট এটা হচ্ছে বেশি লেটেস্ট, তো আমরা এটা ইউজ করব। আর এই সফটওয়্যারটার সুবিধা হচ্ছে আমি যে কোনো পিএসপি ভার্সন মুহূর্তে চেঞ্জ করতে পারি। আমার অ্যাপাচি ভালো না লাগে, হচ্ছে আমি এনজিনিক্স ইউজ করতে পারবো। এখানে ডাটাবেস যেমন রেডিস আছে, আমরা যখন ক্যাশিংয়ের জন্য এটা ইউজ করা হয়, মেম ক্যাশ ক্যাশিংয়ের জন্য মূলত ইউজ করা হয়। এটার মোটামুটি ফ্যাসিলিটি অনেক। এবং আমি ইচ্ছা করলে এখানে পোর্ট নাম্বার, আমরা তো অ্যাপ্লিকেশন যখন হিট করি, এটার একটা এইচটিটিপি পোর্ট থাকে, এই যে, তো বাই ডিফল্ট একটা সার্ভারে যখন হিট করা হয়, কোনো রিকোয়েস্ট পাঠায়, এটার পোর্ট নাম্বার থাকে। পোর্ট নাম্বার যারা নেটওয়ার্ক নিয়ে পড়ে তারা আরও ভালো জানে। তো আমাদের যেহেতু ওয়েব নিয়ে কাজ করি, তো 80 পোর্টটা হচ্ছে ডিফল্ট পোর্ট। আর এসএসএল পোর্ট যেটাকে বলা হয়, আপনারা তো জানেন ওই যে ওয়েবসাইটের শুরুতে কি থাকে, এইচটিটিপি, তারপরে ডট কম, এরপর তো সাইটের নাম থাকে, তাই থাকে না? তো এইচটিটিপি মানে কি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল বলা হয়। আবার এইচটিটিপিএস থাকলে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর বলা হয়। তো সিকিউরের জন্য যে পোর্টটা সেটা হচ্ছে 443, এটাকে এসএসএল পোর্ট বলা হয়। এসএসএল, আপনারা দেখবেন অনেক সাইডে এসএসএল না থাকলে সাইডে ঢোকা যায় না, অথবা ওয়ার্নিং আসে। সেই এসএসএল এর বিষয়টা হচ্ছে যে এই পোর্ট নাম্বারটা হয়। আবার এমন ইঞ্জিনিয়ারিং যেমন আমি ডিফল্ট পোর্ট হচ্ছে 80। ওকে, এখন অনেক টাইমে কি হয়, আমার মেশিনে যদি এই 80 পোর্টটা ব্লক থাকে, মানে অন্য কোনো সফটওয়্যার ইউজ করে, তখন 80 পোর্টে এই সফটওয়্যার সার্ভারটা রান হবে না, নতুন পোর্টে রান হবে। তখন আমরা এখান থেকে পোর্ট নাম্বার চেঞ্জ করি। যেমন আমার এই সিস্টেমে 80 পোর্টে কোনো একটা অ্যাপ্লিকেশন ইউজ করা, আমি 80 পোর্টে রান করতে পারিনি। ওকে, তো এইটা নিয়ে আলোচনা হয়েছে, আমরা এটা কিভাবে কাজ করে। তো এটা শুরুতে আসলে একটা সফটওয়্যার মানে সার্ভার অন করে নিতে হবে। এখন আমরা তো লোকাল সার্ভার, আমরা তো কোনো ওয়েব হোস্টিং কিনি না। আপনারা আসলে কি সার্ভার বলতে, যেখানে যে কম্পিউটারটা অনলাইন থাকে সবসময়, কি সেই কম্পিউটার, আমি যেখানে পিএসপি অ্যাপ্লিকেশনটা হোস্ট করব, সেখানে কি থাকবে, আমার এই অ্যাপ্লিকেশন চলার জন্য পিএসপির যে ভার্সন, ডাটাবেসের যে ভার্সন, সব ইনস্টল দেওয়া থাকে। সেখানে পিএসপিটা এনভায়রনমেন্ট সেটআপ, যেটাকে বলে যে আপনারা এইচটিএমএল এ ডিজাইন করলেন না, কি লাগলো, আমাদের কি করতে হয়েছে, আমাদের ভিএস কোডটা সেটআপ করে নিতে হয়েছে না। তার মানে আমার ওই এইচটিএমএল কোড লেখার জন্য কি এনভায়রনমেন্টটা সেটআপ করে নিলাম না, এবং আমরা কি করলাম, এইচটিএমএল এর জন্য কিছু এক্সটেনশন দিয়ে নিলাম ভিএস কোডে, কাজের সুবিধাতে। সেম একইভাবে পিএসপি নিয়ে কাজ করতে গেলে এটার পিএসপি রিকোয়ারমেন্ট তো আছে। এটা সার্ভার অ্যাপ লাগবে, অ্যাপাচি সার্ভার লাগবে, এটার পিএসপি ভার্সন ইনস্টল দেওয়া থাকতে হবে। তো একটা টাইমে যেটা ছিল যে সব আলাদা আলাদা ইনস্টল করতে হতো, বাট এখন হচ্ছে জাস্ট একটা সফটওয়্যার ইনস্টল দিলে এর মধ্যে সব দিয়েই থাকে। যেমন এটার সাথে টার্মিনাল দেওয়া থাকে, নোট জেস দেওয়া থাকে, সব আছে লারাগনে, এই একটা সুবিধা। তো আমার সার্ভার দেখেন, এখানে আমি যখন এটা চালু করছি, তো অলরেডি এখানে ওয়েব
এটাতে যদি ক্লিক করে আমাকে দেখেন আমার ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছে। তো আমাদের ডিফল্ট ওয়েবসাইটের লোকাল হচ্ছে কি এখন লোকাল হোস্ট। আমার লোকাল সার্ভারের ইউআরএল সেটা হচ্ছে লোকাল হোস্ট, অথবা এইটার পোর্ট নাম্বার থাকে হচ্ছে লোকাল হোস্টের পোর্ট হচ্ছে 172.0.0.1, এইটা হচ্ছে লোকাল হোস্টের পোর্ট। এখন এই পোর্টটা রান হবে না, কারণ হচ্ছে আমার পোর্ট চেঞ্জ হয়ে গেছে, মানে ডিফল্ট এইচটিটিপি পোর্ট হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, যে কারণে আমি যদি এটা ক্লোনও দিই দেখবেন যে আসবে, হ্যাঁ 82 আসবে, সরি 82 হবে না, 82 আসে গেল ভাই, 82 একই জিনিস আসে দেখছেন। আমি যদি আইপি লিখি মানে লোকাল আইপি হচ্ছে এইটা, তো আমার পোর্ট নাম্বার চেঞ্জ হওয়ার মানে এই যে এটার পোর্ট চেঞ্জ হওয়ার কারণে আমাকে এই টোটা বলে দিতে হচ্ছে, না হলে লোকাল হোস্ট লিখলেই চলে আসতো। এই যে এখানে আমি পোর্ট নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি, মানে এই পোর্টটা আমার এই মেশিনে রান কাজ করতেছে না, অনেকের কম্পিউটার হয়তো লাগবে না, চালু হবে অটোমেটিক। ওকে, তো এই যে এটা হচ্ছে সার্ভার, এবং এই আমার পিএসপি ফাইলগুলো কোথায় থাকবে আমার সার্ভারে। সার্ভার বলতে এই লারাগনের রুট ফোল্ডারে যাব, রুটের ভিতরে গেলে দেখবেন এখানে এই যে লারাগনটা আমি ট্যাব ইনস্টল দিছি, এখানে ডাব্লু ফোল্ডার, এই ফোল্ডারে মূলত হচ্ছে পিএসপির কোডটা থাকতে হবে। এখানে আমরা যখন সি প্যানেলে হোস্ট করি সেখানে কি পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল নামে একটা ফোল্ডার থাকে, যেখানে প্রজেক্টটা রাখতে হয়, এটা জানি। তো এটা আস্তে আস্তে শিখবো, এখন আমরা মূলত ল্যাঙ্গুয়েজের টপিকগুলো শিখবো। তো আজকে হচ্ছে যেমন আমি আপনাদের জন্য ফোল্ডার বানিয়েছি, লাস্ট ক্লাসে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন, এরপরে হচ্ছে ডেটা টাইপ শিখছি নাকি, আজকে শিখবো হচ্ছে অপারেটর। তো আমি এখানে একটা ফাইল বানায় রাখছি, আমি আরেকটা ফাইল নিই আপনাদের বোঝার সুবিধার্থে, যেহেতু এখানে আসছি, এটা আছে থাক নাম্বারস। আচ্ছা, এই জায়গাতে ভেরিয়েবল জিনিসটা কি অলরেডি এটা আপনি করে আসছেন, তারপর আমি আবার একটু রিক্যাপ করি আমরা লাস্ট ক্লাসে যেটা করছিলাম। আমরা কোনো কিছু দেখতে চাচ্ছি পিএসপি এর মাধ্যমে ব্রাউজারে দেখতে চাচ্ছি, এটাও থাক, আমি একটা নতুন ফাইল নিই, আমি আবার একটু একটা পিএসপি ফাইলের এক্সটেনশন কী হবে বলেন তো, ডট পিএসপি নাকি ইন্ডেক্স নেন অথবা যে কোনো নামে নেন, আপনার সমস্যা নেই, ইন্ডেক্স ডট পিএসপি নিলাম, কথার কথা এটা নিলাম। তো এইটার মধ্যে এই পিএসপি ফাইল, তো পিএসপি ফাইলের পিএসপি মিনস এই টেবিলের মধ্যে কিন্তু পিএসপি কাজ করে নাকি, এই টেবিলের মধ্যে পিএসপি কাজ করে, আবার পিএসপির মধ্যে কি করে এইচটিএমএল কাজ করে, মানে এটা হচ্ছে ওয়েবের সাথে গেম বেডেড। আমি কারণ হচ্ছে আলটিমেটলি তো ডাটাই তো দেখাইতে হবে, আপনি ডাটা নিয়ে আসেন যায় না, ওয়েব পেজে তো দেখাইতে হবে, যে কারণে আমরা এই এইচটিএমএল এর মধ্যে আমরা যখন সার্ভার থেকে ডাটা আসবে তখন এখানে আমরা প্রিন্ট করে দেখাবো। তো আর যেহেতু পিএসপি নিয়ে প্র্যাকটিস করতেছি, আমি পিএসপি শুরুটা হবে এরকম, পিএসপি পিএসপি শুরু শেষ, এইটা এখানে হবে হচ্ছে পিএসপি, মানে পিএসপি নিয়ে কাজ করতে গেলে এই হচ্ছে শুরু এবং হচ্ছে শেষ। আপনার যেমন এই যে এইচটিএমএল ক্লোজিং আর স্টার্টিং ট্যাগ আছে, পিএসপির হচ্ছে এইটা, অনেক ক্ষেত্রে আবার সিঙ্গেল এটা লিখলেও কাজ করে, এটাকে বলা হচ্ছে শর্ট হ্যান্ড আর কি। তো আমরা এটা করবো না, আমরা এটাই নিব, কারণ সেক্ষেত্রে আবার সার্ভারের কনফিগারেশন ঠিক থাকতে হবে, কারণ এর ভিতরে যখন এইচটিএমএল আসবে তখন এই ট্যাগ যদি না দেন এবার ইরর খাবো। আচ্ছা, ধরেন আমি এখানে কোনো কিছু দেখতে চাচ্ছি, নর্মালি এইটা দিলাম, তো এই ফাইলটা যদি এখন রান করতে হয় তাহলে আমি এখান থেকে রান করতে পারবো না, হ্যাঁ এখান থেকে রান করতে পারি, পিএসপি নিজস্ব একটা সার্ভার আছে, হ্যাঁ পিএসপি এইটা না লোকাল পোর্ট দিতে হয়, আচ্ছা যাই হোক, পিএসপি রান এখানে একটা এক্সটেনশন আছে, ওইটা দিলে আমি এখানেও দেখতে পারবো জাভাস্ক্রিপ্ট কোডের মতো। তো এখন এই ফাইলটা যেহেতু সার্ভারে রান হচ্ছে, তাহলে আমাদের সার্ভারের অ্যাড্রেসে চলে যেতে হবে, যাবো কোথায়, লোকাল হোস্ট বা যেটাই বলি না কেন, লোকাল হোস্টের এখানে আমাদের এই ফোল্ডারে যাব, ক্লাস 2 মানে যেখানে ফাইলটা রাখছি আর কি, সেখানে গেলাম, আসতে হলে অল আউটপুটটা এই হচ্ছে পিএসপির মাধ্যমে কী করলাম, আমি যে কোডটা লিখলাম সেটা আউটপুট আসলো। ওকে, এখন এই আউটপুটটা আমি এইচটিএমএল এর বাইরেও যদি লিখি আলটিমেটলি তো এটা কাজ করবে নাকি, আমি লরেম লিখলাম আউটপুট আসবে না, এটা তো স্ট্যাটিক এইচটিএমএল নাকি, হ্যাঁ আপনার কি সমস্যা সেটা তো জানি না, আমার তো দেখাচ্ছে না, এটা অনেক কিছু হতে পারে। আচ্ছা, এই যে এটা তো এইচটিএমএল, এখন এখানে এই যে আউটপুট এটার মধ্যে কিছু একটা লিখলেন, ধরেন হ্যালো লিখলেন এইচি ডবল, এখন এইভাবে তো আসলে লিখতে পারবো না একটা প্রোগ্রাম, যেমন আমি এখানে যেমন লিখতে পারছি, এটা তো স্ট্যাটিক এইচটিএমএল। ওকে, এখন পিএসপি ব্লকের মধ্যে যখন আপনি এরকম লেখা লেখেন, এই যে লেখাটা লিখলাম আমি এখানে এবিসিডি লিখলাম, অ্যালফা নিউমারিক আর কি বলতে, অ্যালফাবেটিক এ বি এ থেকে শুরু করে জেড পর্যন্ত, আবার নাম্বারও থাকতে পারে অ্যালফা নিউমারিক। তো আমি যখন এভাবে লিখবো, আমি পিএসপি ব্লকের মধ্যে এভাবে কোনো লেখা লিখতে পারবো না, মূলত আসলে আমাকে লিখতে গেলে এটা কি রাখতে হবে, একটা কোটেশনের মধ্যে রাখতে হবে, যেমন আমি এখানে কোটো সিঙ্গেল কোটেশন এভাবে নিতে পারি, এটার মধ্যে আমি কিছু লিখতে পারি, তাহলে কোনো ইরর নাই, এভাবে লিখলে কোনো ইরর নাই। আমি যদি এটা তো যাই এখন রিফ্রেশ দিই, আউটপুট আসছে, কোনো আউটপুট নাই। তো পিএসপিতে কোনো আউটপুট দেখতে গেলে দুইটা মেথড আছে, একটা হচ্ছে ইকো অথবা
প্রিন্ট, ইকো অথবা প্রিন্টের মাধ্যমে কি ডাটা দেখতে হয়। তো প্রত্যেক ল্যাঙ্গুয়েজে এরকম কিছু আউটপুটের জন্য কি স্পেসিফিক কিওয়ার্ড থাকে। তো পিএসপির ক্ষেত্রে ইকো অথবা প্রিন্ট, আবার যখন অ্যারে নিয়ে কাজ করে তখন প্রিন্ট আর ইউজ করি, আবার ভার্ডামও ইউজ করি। তো এই যে ডাটাটা রাখলেন আপনারা ক্লাস 6 এতে আপনারা হচ্ছে অ্যালজেব্রা নিয়ে কাজ করছেন না, ওই যে বীজগণিত অঙ্ক নিয়ে কাজ করছেন না। কি থাকে আমরা ক্লাস x সমান 5 ক্লাস y সমান 10 দুইটাকে যোগ করলাম z নিলাম, এরপর কি zটাকে ইকো করলাম, অথবা আমরা এটাকে লিখতাম অ্যানসার নাকি, এরকম কাজ তো করে আসছি। তো মূলত আসলে এই যে x = 5 y = 10 নিলাম, তাহলে এই যে এই x টাকে বলতেছি আমরা ভেরিয়েবল। কারণ একটা ডাটা তো রাখতে, এখন এই যে ভেরিয়েবলটা দিলাম ভেরিয়েবলের এগেইনস্ট আবার কি রাখতেছি, ডেটা রাখতেছি না। 5 কি একটা তো ডেটা, সেটা হতে পারে নাম্বার। এখন যখন এটার মধ্যে এটা রাখলাম আবার এরকম হতে পারে, এখন অ্যানসার এটা কত আসবে, 50 আসবে না, আউটপুটটা যেটা দিছি আসছে 50। ওকে, তো সবই যে নাম্বার তো এরকম হতে পারে না। ধরুন আপনার সিস্টেমে একটা ইউজারে লগ ইন করাতে হবে, ইউজারের নাম থাকবে, পাসওয়ার্ড থাকবে, থাকবে না, তার ইমেল নিতে হবে, ফোন নাম্বার নিতে হবে, তো ডাটাগুলো রাখতে হবে না আমাকে। সে যে ডাটাটা ধরলো তখন তো ভেরিয়েবল ধরতে হবে, তার মানে পিএসপিতে ভেরিয়েবল নেওয়ার জন্য এই ডলার সাইনটা ইউজ করতে হবে। এরপরে আপনি এখানে এ বি সি ডি ই এফ যা ইচ্ছা তাই নেন, কোনো সমস্যা নেই। বাট এটার সামনে কোনো স্পেস থাকবে না, স্পেস থাকবে না। আবার এটা নামটাও মিনিংফুল, ওই যে সিএসএস ক্লাসের মধ্যে একটু মিনিংফুল হওয়া উচিত নাকি। এখন আমি এখানে যে কোনো এই যে নাম্বার দিলাম, এখন এটাতে আমি কিছু বুঝবো যে এটার মধ্যে আমি নিলাম হচ্ছে ধন হচ্ছে হ্যালো, কথার কথা। এখন এই যে মিনিংফুল, এটা তো কোনো মিনিংফুল ওয়ার্ড হলো না, ইউজারের নাম নিব তাহলে এটা হলো। আবার ভেরিয়েবলের নামের সামনে আপনি নাম্বার দিতে পারবেন না, শুরুতে নাম্বার দিতে পারবেন না, এই সিনট্যাক্সটা বুঝতে হবে। আমি গত ক্লাসে কোনো আলোচনা করছি, আমি আবার দেখে দিলাম। হ্যাঁ, যদি নাম্বার নিতেই হয় তাহলে আন্ডারস্কোর টু আন্ডারস্কোর দিতে হবে, এটা হচ্ছে রুলস আর কি। ওকে, আর প্রত্যেকটা লাইন শেষ হওয়ার সাথে সাথে সেমিকোলন মাস্ট, পিএসপিতে সেমিকোলন মাস্ট দিতে হয়। জাভাস্ক্রিপ্টে সেমিকোলন অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। আবার পাইথনে সেমিকোলন লাগে না, বাট পিএসপিতে লাইন শেষ হলে সেমিকোলন দিতে হয়। মানে আমি যা লিখবো তারপর অবশ্যই একটা ক্লোন দিয়ে সেমিকোলন দিতে হবে। ওকে, এই যে আমি যদি এখন এইটা আউটপুটটা দেখতে চাই তাহলে আউটপুটটা আসবে। এখন এই যে হ্যালো দুটো পাশাপাশি আসলো, কারণ এখানে তো কোনো বিআর ট্যাগ নেই, কিচ্ছু না, পাশাপাশি তো আসবেই, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, যদি মনে হয় যে আমার বিআর ট্যাগ দরকার তাহলে আমি এটার ভিতরে একটা কাজ করতে পারি, ইকো, আমি এর ভিতরে আবার এইচটিএমএল ঢুকাই দিতে পারি। এটা কি একটা এইচটিএমএল না, তার মানে আলটিমেটলি এটা দেখেন লাইন ব্রেক হয়েছে না। হ্যাঁ হ্যাঁ, এমনি তো আর হবে না, কারণ পিএসপির মধ্যে আছে না আপনার এস এর মধ্যে তারা। এবং এখানে দেখেন বিআর ট্যাগের কোনো অস্তিত্ব আছে, এই বিআর ট্যাগ কিন্তু প্রিন্ট হয়েছে, কথার কথা। তার মানে আবার আমি ইচ্ছা করলে এই লেখাটাকে এখানে এইচ ওয়ান দিতে পারি, হ্যালোটাকে আমি এখানে দিতে পারি, তাহলে কি হবে, এখন এই স্টেটমেন্ট সহকারে এন্টারিং হবে না, আসছে। এই হচ্ছে কনসেপ্ট। এখন এই যে এটার এগেনস্টে যে ডাটা রাখতেছি, ধরেন এখানে যে ডাটাটা রাখলাম, এই ডাটাটা এক ধরনের ডাটা, এইটা তো আমরা কত ক্লাসে হচ্ছে ভেরিয়েবল টাইপ শিখছিলাম, ডেটা টাইপ শিখছিলাম। যেমন আপনি এক্স ইজ ইকাল টু নিলেন হচ্ছে, ধরেন একটা নাম্বার নিলেন, ওকে, একটা পার্সনের ইনফরমেশন যদি নিতে চাই, কথার কথা আমরা ইউজারের নেম নেব, তাহলে এখানে তার নামটা নিতে পারি, আমার নামই নিচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে এজ নিলাম, এরপরে হচ্ছে এটা, হ্যাঁ, হাইট, কথার কথা এরকম এই যে ডাটাগুলো নিচ্ছি, আমার একটু ভালো করে দেখেন। আবার হচ্ছে ধরেন আচ্ছা, এই যে ডাটা নিলাম, এই ডাটাটা এক ধরনের ডাটা, এইটাও এক ধরনের ডাটা, একই ভেরিয়েবল ডবল হয়ে গেছে, আমরা এটা কথার কথা। এজ একটা ডাটা নিলাম, আচ্ছা, এরপরে আমরা নিলাম হচ্ছে হাইট, এরপরে ওয়েট, কথার কথা, ওয়েট আমার আরও বেশি, আচ্ছা যাই। এই যে ডাটা জাস্ট আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এই লেখাটা দেখেন আর এইটাও দেখেন, মানে পার্থক্য তো আছে নাকি। তো এই যে ডাটা নিচ্ছে এটাকে বলা হয় কি স্ট্রিং, কি বলা হয়, স্ট্রিং। আবার যখন বাইরে এটা নিচ্ছে এটাকে কি বলা হয়, ইন্টিজার। আর এইটাকে কি বলা হয়, ফ্লোট। আর এটাও ইন্টিজার, আর এটাকে কি বলা হয়, বুলিয়ান, বুলিয়ান। তো পিএসপিতে 8 রকমের ডেটা টাইপ আছে, হ্যাঁ। তো এটার মধ্যে দুইটা চারটা হচ্ছে স্কেলার ডেটা টাইপ আর দুইটা হচ্ছে কম্পাউন্ড ডেটা টাইপ। যেমন হচ্ছে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট আর বুলিয়ান, এই চারটা হচ্ছে স্কেলার ডেটা টাইপ, মানে হচ্ছে এটার এগেনস্টে একটাই ভ্যালু রাখা যায়, স্কেলার মানে সিঙ্গেল ভ্যালু রাখা যায়। আবার যখন অ্যারে নিয়ে কাজ করি তখন ওটা আমাদের কি স্ট্রিংও থাকতে পারে, নাম্বারও থাকতে পারে, বুলিয়ানও থাকতে পারে। সেটা হচ্ছে এই জন্য কি কম্পাউন্ড বলা হয়, অথবা অবজেক্টের মধ্যে কি সব ধরনের ডাটা টাইপ থাকে। তো এইটা হচ্ছে ডেটা টাইপ।
আচ্ছা, এই পর্যন্ত গত ক্লাসে হয়েছিল, আমরা বুঝছি ডেটা টাইপ কোনটাকে কি বলে, হ্যাঁ। এবং এটা চেক করার একটা ফর্মুলা ছিল, একটা বলেন তো কি দিয়ে চেক করছিলাম আমি? var আন্ডারস্কোর কি আন্ডারস্কোর ডান। এটা দিয়ে আমি যেমন হচ্ছে আমি ইউজার নেমটাকে যদি দেখি ডলার সাইন, এই ডাটা টাইপটা কি ডাটা টাইপ, তাহলে আমাকে এখন এটা ডিবাগ একবারে ডিটেলস বলে দিবে যে হ্যাঁ এটা একটা স্ট্রিং, এটার মধ্যে কি 7টা ক্যারেক্টার আছে বলে দিচ্ছে। সেম একইভাবে আমি যদি এটাকে বলি মাই হাইট, কথার কথা, এখন এটা কি বলতেছে, এটা ডাটা টাইপ হচ্ছে ফ্লোট। এবং এটার অল্টারনেটিভ আরো মেথড ছিল কি, ইজ ইন্টিজার, ইজ স্ট্রিং, ইজ ফ্লোট, অথবা আরেকটা মেথড ছিল কি, আরেকটা মেথড ছিল গেট টাইপ, মনে আছে গেট টাইপ মেথড, ওইটাতেও কি চেক করা যায় ডাটা টাইপ, এটা কোন ধরনের ডেটা টাইপ চেক করতে হয়, হ্যাঁ। আচ্ছা, ওইটা কখন লাগবে, ধরেন একটা ইউজারের কাছ থেকে ফোন নাম্বার নিচ্ছে, আপনি একটা নাম্বারই নেবেন, সে নাম্বার না দিয়ে বুলিয়ান দিয়ে দিল, তো আমাকে গেট টাইপ দিয়ে ভ্যালু চেক করতে হবে না, আমি তার কাছে চাচ্ছি একটা জিনিস, সে দিচ্ছে আর অন্য জিনিস, তো আমাকে তো ডাটাবেজ ওই জিনিসটা চেক করে তারপরে পুশ করতে হবে, তখন আমাকে এই মেথডগুলোর ব্যবহার জানতে হবে। আচ্ছা, তাহলে ভেরিয়েবল এবং হচ্ছে ডেটা টাইপটা বুঝছেন, না বুঝলে আবার দেখে নেবেন, একটু করে প্র্যাকটিস করতে হবে, কিচ্ছু না, মানে একবার করে দেখলেই দেখবেন যে হয়ে যাবে, যে এখানে ডেটা টাইপ আছে, এই যে ডেটা টাইপ, এবং ইভেন ডাব্লিউ স্কুলে গেলেও দেখবেন যে ডেটা টাইপ, ডেটা টাইপের মধ্যে যদি আসে যে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, ফ্লোট মানে দশমিক সংখ্যা, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, বুলিয়ান মানে ইয়েস অর ট্রু আর ফলস, বুলিয়ান মানে ট্রু আর ফলস, আর স্ট্রিং হচ্ছে সিঙ্গেল কোটেশন অথবা কি ডাবল কোটেশন। এখন এই যে এটার মধ্যে আমি শুরুতে 1 2 3 4, তার মানে কি এটা কি নাম্বার হয়ে গেল না স্ট্রিংই আছে? স্ট্রিং মানে হচ্ছে এই কোটেশন থাকলেই স্ট্রিং, সেটা সিঙ্গেল হোক আর ডাবল হোক কোনো সমস্যা নেই, এতটুকু বুঝতে পারবো। এরপরে অ্যারে আর অবজেক্টে আলোচনা করছিলাম গত ক্লাসে, আপনারা ভিডিওটা দেখবেন যখন অ্যারের মধ্যে টপ ডাটা রাখে। তো স্ট্রিং নিয়ে যখন কাজ করা হয়, স্ট্রিং এর মধ্যে আবার অনেক মেথড আছে, সেই জিনিসগুলো জানবো। তার আগে আমরা হচ্ছে অপারেটরের ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট। অপারেটর স্ট্রিং এর পরে আমাকে অপারেটরটা জানতে, অপারেটর না জানলে আমি অনেক লজিক লিখতে পারবো না, বুঝতে পারবো না, হ্যাঁ। এইটার জন্য আমার অপারেটরের ব্যবহারটা জানতে হবে। এবং ইভেন এই যে কাজটা করলাম এইটাও একটা অপারেটর, দেখেন এই যে ইকুয়াল, এটা কিন্তু একটা অপারেটর, মানে অ্যাসাইন করছি, তো কিছু একটা অ্যাসাইন করি, ভেরিয়েবলের একটা ভ্যালু অ্যাসাইন করলাম, তার মানে এই যে ইকুয়াল, এটা কিন্তু অ্যাসাইন করতেছি। তো পিএসপি তে এরকম কিছু অপারেটর আছে, সেটা হচ্ছে কি বলা আছে, অ্যারিথমেটিক অপারেটর। এটা অলরেডি অ্যারিথমেটিক মধ্যে কি কি আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, ভাগশেষ, যেটা মডুলাস বলা হয়। অ্যাসাইনমেন্ট অপারেটর, ইকুয়াল, ডাবল ইকুয়াল, নট ইকুয়াল, নট আইডেন্টিক্যাল, এগুলো আসতেছি এক্সাম্পল সহকারে। কম্পারিজন, কম্পেয়ার মানে কি তুলনা করা, দুজনের মাঝখানে, মানে দুজনের মাঝখানে বলতে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে তুলনা হতে পারে, তিনটা ভ্যারিয়েবলের মধ্যে তুলনা হতে পারে, কম্পেয়ার করতে পারে। যেমন ইউজারের কাছে পাসওয়ার্ড নিব 8 ক্যারেক্টার, সে দিল 2 ক্যারেক্টার, আমাকে কম্পেয়ার করতে হবে না যে আমি চাচ্ছি 6টা, সে দিল হচ্ছে 2টা, তাহলে তো হবে না। তাহলে এই অপারেটরকে ইমপ্লিমেন্ট করে দেখতে হবে যে সে, এবং এটা যখন আমি কখন করব, যখন আমি হচ্ছে কন্ডিশন বুঝবো যে কন্ডিশন কিভাবে লিখতে হয়, লজিক কিভাবে লিখতে হয়, তখন আমার এই অপারেটরগুলো কাজে লাগবে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এক এক করে ইনক্রিমেন্ট মানে কি বাড়বে, আবার ডিক্রিমেন্ট হলে কমবে। তারপরে কি লজিক্যাল অপারেটর আছে, কন্ডিশনালি, হ্যাঁ, যদি এটা হয় তাহলে এটা হবে, এটা না হলে এটা হবে না, এরকম লজিক্যাল অপারেটর আছে। স্ট্রিং অপারেটর, যে লেখার মানে দুইটা লেখাও কনকেট করা যায়, সেটার জন্য স্ট্রিং অপারেটর লাগে। অ্যারে অপারেটর আছে, দুইটা অ্যারে কম্পেয়ার করা, যোগ করা, হ্যাঁ। কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, অথবা নাল কলিশন একটা অপারেটর আছে, ওইটাও আমরা দেখব। তো এই জিনিসগুলো আমাদের এই জায়গাতে আমরা যে বললাম যে অ্যারিথমেটিক অপারেটর মানে কি, যোগ বিয়োগ গুণ ভাগ, এটা অলরেডি জানা। যেমন এখানে আমি এক্সাম্পল সহকারে করা আছে, এটাই দেখালাম। আর এখানে বললাম যে ডিক্লারিং এ নাম্বার, নাম্বার বলতে আসলে এখানে আমরা ইন্টিজার বলতেছি নাকি, এটা হচ্ছে ইন্টিজার, এটাও ইন্টিজার, এটা কি ফ্লোট। আচ্ছা, অ্যারিথমেটিকের মধ্যে এখন দেখেন আপনি দুইটা ভেরিয়েবল নিলেন, এটার মান কত 5, এটার মান হচ্ছে 4, এটার মান হচ্ছে 1.2। এখন যোগ করলে কি আসবে, দুইটা যোগ করলে 9 আসবে, বিয়োগ করলে বলে কি আসবে, বা একটা বাদ হয়তো 1 থাকবে, তাই তো আসবে। আচ্ছা, আমি যে ফাইলটা আপনার রান করছি সেটাকে দেখাই দিই। অ্যারিথমেটিক অপারেটর এক্সাম্পল আমি দেখাইছি, এই যে এখানে অ্যারিথমেটিক অপারেটর, আমার এক্স এর মান হচ্ছে 10, ওয়াই এর মান 4। এখন যোগ করলে কি আসবে ভালো করে দেখেন, এই জায়গায় আউটপুট তো দেখতেই পাচ্ছি, আমি যদি এটা কম্পেয়ার করি তাহলে দুইটা জাস্ট আমি এটুকু কিন্তু লিখে দিছি যে 10 + 4 ইজ ইকো এক্স অ্যান্ড ওয়াই, এটা কি কন্ডিশনের মধ্যে ইয়ার মধ্যে রাখছি না, কোটেশনের মধ্যে রাখছি যে এক্স এ এবং ওয়াই যদি যোগ করি তাহলে আউটপুটটা কি আসবে, সেই আউটপুটটাই কিন্তু এই যে এইটা, মানে এইটুকু জাস্ট ভিজুয়ালি দেখার বোঝানোর জন্য দিছি যে এক্স এবং 10 আর 4 যোগ করলে কত হয়, 14 হয়। এই জন্য দেখেন প্রি ডিফাইন্ড টেক্সট, এটা ইকোর আগে আমি এইটুকু কি লিখে দিছি না সামনে, এই যে এক্স অ্যান্ড ওয়াই। এবং মজার বিষয়, স্ট্রিং এর ভিতরে আপনি ভেরিয়েবল বলে কি সেটা অটো প্রিন্ট হয়ে যাচ্ছে, আপনাকে আর এখানে আলাদা ইকো লিখতে হচ্ছে না, কিন্তু পুরোটাকে সে বুঝতে পারে। ডাইনামিক ভেরিয়েবল, এটা কি হচ্ছে ডাইনামিক আউটপুট না, যে এক্স এর মান 10 ছিল, 10 কিন্তু এখানে চলে আসছে।
তাহলে এইটা মনে হয় বোঝার মতো কিছুই নেই, যোগ বিয়োগ গুণ ভাগ এটা পারবো, এই অপারেটর নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে বলতেছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, অ্যাসাইনমেন্ট অপারেটর মানে কি আছে, এক্স এর মান 10, আমরা এই এক্স ইকুয়াল করলাম, আউটপুট কত আসছে 10 আসছে, নরমালি যেটা আসার কথা, বিয়ার দিলাম, লাইন ব্রেক দিলাম, এই জন্য কি নিচে আসলাম। এক্স এর মান 20, আবার বলছি এক্স প্লাস অ্যাসাইন, এটার মানেটা কি, আপনার কাছে একটা কিছু আছে, আপনাকে আবার অতিরিক্ত আরো কিছু দিলাম, এটাকে তার কি প্লাস অ্যাসাইন, এটা কি বলা হয় প্লাস অ্যাসাইন, মানে হচ্ছে 20, তাহলে এটার মূল কথা হচ্ছে আসলে এইটা 20 প্লাস কত 30, মানে আউটপুটটা এরকম, কারণ আপনি এই অলরেডি তো 20 আছে, এই জন্য কি প্লাস অ্যাসাইন কত করলাম 30, এই আউটপুটটা মূলত আসলে আসতেছে এইভাবে। আমি যদি এটা কমেন্ট আউট করে দিই, এই সিএসএস কমেন্ট করতে দুইটাতে এরকম, হ্যাঁ, ইস্ট পিএসপি কমেন্ট, আবার হ্যাশ দিলেও কমেন্ট হয়, এটা জানা তো। তাহলে এখানে আসতেছে হচ্ছে 20 প্লাস আসলে 30, মূল বিষয়টা হচ্ছে এইটা, এবং এটা আউটপুট কি আসছে 50। আচ্ছা, তারপরে এটা কি বলছি আমরা, ওই যে এখন ওটা হলো প্লাস, পরটা কি করলাম মাইনাস আছে, এটা কি সাবস্ট্রাক্ট আছে, তাহলে কি হবে এখন 50 মাইনাস কত হবে, তাহলে মানে এই চিহ্নটা আমাকে চিনতে হবে, মূল কথা হচ্ছে চিহ্নটা বুঝতে হবে যে এটা দিলে কি হয় ওইটা দিলে কি হয়, এই এটাকে বলতেছি আমরা তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে প্লাস অ্যাসাইন, ওই এখানে অ্যারিথমেটিক শিখলেন সেইটারই কি সামনে পরে আগে পরে কি দেওয়া প্লাস মাইনাস দিয়ে গুণ করা, এই যে আমরা এখানে কি করলাম মাল্টিপ্লিকেশন, তাহলে কি হবে 5 গুণন 25, 5 25 125 আসছে আউটপুট, এই তো। দেন একইভাবে 50-এ কি হবে ভাগ হবে কত দিয়ে 10 দিয়ে, তাহলে 5 10-এ 50। সেম একইভাবে 100-এ এটা মডুলাস, এটাকে কি বলা হয় ভাগশেষ বা মডুলাস বলা হয়। তাহলে আমি 100-এ যদি আসলে ভাগ করি ভাগশেষ কত থাকবে 15 দিয়ে ভাগ করলে ভাগশেষ কিন্তু 10 থাকবে, 6 15 90, আমরা যদি বলি এটাতে ভাগ করি 15, তাহলে দেখবেন ভাগশেষ এটা থাকবে। তা আমার মনে হয় এই দুইটা অপারেটর নিয়ে কোনো কনফিউশন হওয়ার কথা না। আচ্ছা, আমরা আসবো হচ্ছে কম্পারিজন অপারেটর। এই জায়গাতে আমাকে অনেক ক্ষেত্রে যেটা করতে হয়, তো কম্পেয়ার করি দুজনের সাথে, কোনটা ভেরিয়েবলের সাথে কম্পেয়ার করতে গেলে তখন এই কম্পারিজন অপারেটর, কম্পারিজন অপারেটরের মধ্যে কি কি আছে, কম্পারিজনের অপারেটরের মধ্যে এই জায়গাতে আমি একটু এই চিত্রটা দেখে আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ এটা বোঝা দরকার আছে। এই অ্যাসাইনমেন্ট তো বুঝলেনি, প্লাস অ্যাসাইন মাইনাস অ্যাসাইন, ওকে। কম্পারিজন অপারেটর এখানে আসি আমি, অ্যাসাইনমেন্ট, এই যে comparison operator হচ্ছে the PSP comparison operator are used to compare two values number or string। আমরা যখন ডাটা টাইপ স্ট্রিং অথবা নাম্বার নিয়ে কম্পেয়ার করতে যাচ্ছি যে তখন এই অপারেটর আসবে, যে দুইটা ভেরিয়েবলের মধ্যে কম্পেয়ার করা, কন্ডিশনালি চেক করা, আপনি লজিক্যালি চিন্তা করতে অথবা কোনো কিছু দরকার মানে কন্ডিশন চেক করা দরকার, তখনই কি আসবে, যখনই কন্ডিশন চেক করার ব্যাপার আসবে তখনই কম্পারিজন অপারেটর ব্যাপার আসবে। তো কম্পেয়ারের মধ্যে কি বলা আছে, ডাবল ইকুয়াল, ট্রু ইফ এক্স ইকুয়াল টু ওয়াই, বুঝতেই পারতেছেন ডাবল ইকুয়াল মানে কি দুইটাকেই ট্রু হতে হবে, যদি এটার সাথে এটা সমান হয় তখন তাকে আমরা কি বলতে পারি, আউটপুটটা কি আসবে ট্রু আসবে। আচ্ছা, আর আইডেন্টিক্যাল, ত্রিপুল ইকুয়াল বলা হয় হচ্ছে আইডেন্টিক্যাল, এটার মানে হচ্ছে আপনি কম্পেয়ার করতেছেন, ধরেন আপনার নাম্বারও যায় এর নাম্বারও যায়, এখন ডাটা টাইপের আবার ব্যাপার থাকে, কারণ আপনি ভেরিয়েবলের সাথে ডাটা রাখতেছেন, নাম্বারও হতে পারে আবার স্ট্রিং, এখন স্ট্রিং এর সাথে যদি নাম্বার কম্পেয়ার করি সেটা তো বুঝতে হবে, তখন আমাকে এই অপারেটর লাগে, এই অপারেটর কি বলে, ট্রু ইফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, যদি এক্স ওয়াই সমান হয়, কথার কথা মানে এক্স এর মধ্যে 5 আছে ওয়াই এর মধ্যে 5 আছে, যদি এক্স ওয়াই সমান হয়, দুইটা 5 5 আছে কথার কথা, এন্ড দে আর সেম টাইপ, সেম টাইপ বলতে একই টাইপের ডেটা টাইপ হতে হবে, নাম্বার হলে নাম্বার, স্ট্রিং হলে স্ট্রিং, মানে বাট নাম্বার আর স্ট্রিং কিন্তু কম্পেয়ার করতে পারবে না সে, স্ট্রিং হলে স্ট্রিংই হতে হবে, নাম্বার হলে তাকে কি, তার মানে ভ্যালু প্লাস ডাটা টাইপ, তার ইকুয়াল মানে হচ্ছে সে ডাটা টাইপ চেক করে না, শুধু মান, এটারও হয় ওটা আমি এক্সাম্পল আসছি তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আর নট ইকুয়াল মানে ট্রু না হলে, এটা কি বলছে সমান না হলেই ট্রু, কি বলছে ট্রু ইফ এক্স নট ইকুয়াল, মানে সমান না হলে ট্রু, মানে এটার সাথে এটা যদি না মিলে তাহলে কি হবে কন্ডিশনালি ট্রু হবে সেটা। আর নট আইডেন্টিক্যাল এখানে কি, এটা আমরা মূলত আসলে এইভাবে লিখতে পারি, আবার কি এইভাবে লেখা যায় একই কথা, হ্যাঁ। আবার এখানে আছে নট আইডেন্টিক্যাল, তার মানে যে এই চিহ্ন দেওয়া মানে নেগেটিভ, মানে আপনারা যেখানে এই চিহ্ন দেখবেন, হ্যাঁ, নট আইডেন্টিক্যাল, এটার আবার এখানে কি বললেন এই তিনটা, এটার কি শর্ত কি ছিল, এক্স এবং ওয়াই সমান হতে হবে, আবার কি সেম ডাটা টাইপ হতে হবে, আর নট মানে কি সমান হওয়া যাবে না, সমান না হলে কি ট্রু, ওকে। আর নট আইডেন্টিক্যাল মানে হচ্ছে কি ট্রু ইফ এক্স ওয়াই ট্রু নট ইকুয়াল টু ওয়াই, যদি এক্স ওয়াই সমান না হয়, অথবা দেয়ার ফোর্থ মানে হচ্ছে
এক সমান হওয়া যাবে না, আবার কি একই টাইপের হওয়া চলবে না, যদি মানে নট ইকুয়াল চেক করতে চান সেটা বলছে। আর বাকি যে সাইডটা অপারেটর তো বুঝি নাকি, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। আচ্ছা তাহলে প্র্যাকটিক্যালি আমরা একটু দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ফাইল কোনটা রান করলাম, এখানে আসেন, এখন আপনার এই কোডে আসেন আর এখানে আউটপুট দেন। এক্স এর মান কত? 25, ওয়াই এর মান 35, এক্স এর মান, আবার জেড এর মান কত? 10। আচ্ছা এক্স আর জেড এর মধ্যে পার্থক্য কি বলেন? এক্স আর জেড এর মধ্যে পার্থক্যটা কি? তাহলে এক্স হচ্ছে কি ইন্টিজার, আর হচ্ছে জেড হচ্ছে স্ট্রিং। আচ্ছা এখন কম্পেয়ার করেন, ডাবল ইকুয়ালের শর্ত কি ছিল? এক্স সমান সমান কি ওয়াই, তা আউটপুট কি আসবে? ট্রু আসার কথা না, কারণ এক্স এর মানও কত 25, জেড এর মানও কত 20, যেখানে আউটপুট কি আসছে বুলিয়ান, মানে ট্রু আসছে, আউটপুটটা কি আপনার লজিক্যালি সেটা ট্রু আসছে। এরপর আমরা বলছি এখানে, আচ্ছা এই যে এই চিহ্নগুলো এখানে আমি একটু, এই চিহ্নগুলো এরকম আসার কারণ হচ্ছে এখানে ফন্ট, আমি এটা বন্ধ করে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে আর কি। টেক্সট ফন্ট কোড ট্রু বন্ধ করে দিই, করলে ট্রু করার কারণে ডিজাইনে একটু আসতেছে ফন্ট নেচার, এটা বন্ধ করে দিলাম। এই যে এখন কিন্তু চিহ্নটাকে অ্যাকচুয়াল চিহ্ন বোঝা যাচ্ছে, ওইটা ডিজাইনের জন্য আমরা কাজ করি, ওটা অন করে রাখলে দেখতে সুন্দর লাগে, এই জন্য কিন্তু আর বোঝা যায় না আসলে দুইটা আছে না তিনটা আছে। এই যে এখন বোঝা যাচ্ছে দেখেন। আচ্ছা তাহলে এখানে কম্পেয়ার করতেছেন, এটা কি আইডেন্টিক্যাল অপারেটর, এটা কি অপারেটর? আইডেন্টিক্যাল, এই তিন মানে তিনটা ইকুয়াল, মানে এটাকে বলা হয় আইডেন্টিক্যাল। তাহলে এটা শর্ত কি ছিল? ভ্যালু সমান হতে হবে, এটা টাইপ হবে। এখন দেখেন এক্স এর মান কত ছিল? 25, জেড এর মানও 20, মান ঠিক আছে, বাট হচ্ছে দুইটা ডাটা টাইপ ঠিক না, এদের কি আছে আউটপুট আসছে হচ্ছে সেম। একই ভাবে এইটা শর্ত কি ছিল? এক্স যদি ওয়াই সমান না হয় তাহলে ট্রু, এন্ড এক্স তো ওয়াই সমান না, এক্স 25 এটা হচ্ছে 35, তাই সমান না কি আসছে বুলিয়ান ট্রু আসছে। এরপরে এটা কি ছিল? নট আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল মানে নট আইডেন্টিক্যাল, নট আইডেন্টিক্যাল শর্ত কি ছিল? এক্স ওয়াই সমান, মানে ওয়াই সমান হওয়া যাবে না, অথবা তারা কি একই বৈশিষ্ট্য সম্পূর্ণ হতে পারবে না, বা একই ডাটা টাইপ হতে পারবে না, সেটাই হচ্ছে। তাহলে এক্স এর মান হচ্ছে কত 25, সেটা হচ্ছে স্ট্রিং না ইন্টিজার, আর জেড ছিল কি 25, এদের ভ্যালু সমান আছে বাট ডেটা টাইপ সমান না, যে কারণে আমার আউটপুট কি আসছে ট্রু আসছে। একটা তো শর্ত মানছে, হয় ডেটা টাইপ সমান হওয়া চলবে না, অথবা কি ভ্যালু সমান হওয়া চলবে না, যেহেতু ভ্যালু সমান বাট ডেটা টাইপ অফ সেই জন্য কি আছে, হ্যাঁ সমান না হলে, যে যে নট নট মানে যে নট বলতেছিলাম না লজিক্যালি, নেগেটিভ অর্থে ট্রু বলতেছি আমরা, যেকোনো একটা হয়ে যাবে ট্রু, হ্যাঁ দুইটার মধ্যে যেকোনো, হ্যাঁ যেকোনো দুইটা, সেটাই তো বলছে এখানে। আচ্ছা তারপরটা কি আছে? ওয়াই যদি এক্স এর থেকে কি হয় বড় হয়, এটা কি লেস দেন না, এক্স লেস দেন কি এক্স লেস দেন হচ্ছে ওয়াই, তার মানে ওয়াইটা বড় না, এই চিহ্ন দিতে, তার মানে তাহলে সেক্ষেত্রে আসবে টু আসবে, কারণ যেটা 35 এটা হচ্ছে 25। সেম একইভাবে এক্স কি ওয়াই থেকে বড়? ফলস, তাহলে কি আসছে ফলস। এবং বলতেছি ওয়াই কি অবশ্যই এক্স এর থেকে বড় অথবা সমান, বড় যেহেতু তাহলে তো ট্রু আসবে, হ্যাঁ হ্যাঁ এটা সেম একইভাবে এক্স তো ওয়াই তে বড় না বা সমানও না, এই জন্য কি আসছে ফলস আসছে। তো মূল কথা হচ্ছে এখন তো আর শুধু এখানে এক্স ওয়াই দিয়ে বুঝাইলাম, এখন তো আসলে সব জায়গাতে এরকম এক্স ওয়াই আসবে না, আপনাকে লজিক্যালি চিন্তা করতে হবে যে আমি এরকম ডাটা আসছে, একটা লজিক আসছে যে কম্পেয়ার করতেছি পাসওয়ার্ড 8 ক্যারেক্টার, এখন আমি চেক করবো যে এই যে লেস দেন অথবা গ্রেটার দেন ইকুয়াল, যদি পাসওয়ার্ড ধরেন এখানে কথা দেখেন পাসওয়ার্ড আছে, এখন বলতে পারি পাসওয়ার্ড যদি 8 এর থেকে ছোট হয় তাহলে আমি বলবো যে এটা পাসওয়ার্ড কি নট ভ্যালিড, তখন আমাকে ধরতে হবে না। এখন এটা ধরতে গেলে আবার একটা ব্যাপার আছে, আমি যখন ধরেন এখানে দেখলাম ইউজার পাসওয়ার্ড, ধরেন একটা ভেরিয়েবল নিলাম পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডের এখানে পাসওয়ার্ড তো নাম্বার, তারপরে এবিসিডি এরকম সব কিছু তো থাকতে পারে কথার কথা। এখন এটা চেক করার জন্য ফাংশন আছে, আমি পরে আসতেছি, এটা চেক করার জন্য আলাদা লজিক লিখতে হবে। এখন কেউ দিল 2 ক্যারেক্টার, কেউ দিল 5 ক্যারেক্টার, কেউ দিল নাম্বার, কেউ দিল স্ট্রিং, এটা ভ্যালিডেশন করে নেয় অনেক জায়গায় দেখবেন, রেজিস্ট্রেশন করতে গেলে বলে পাসওয়ার্ড নাম্বার দিলে হবে, নাম্বার দিতে হবে, একটা বড় হাতে দিতে হবে, একটা ছোট হাতে দিতে হবে, সিম্বল দিতে হবে, এইগুলো হচ্ছে আপনাকে ওই লজিকে লিখে দিতে হবে কন্ডিশনের ভিতরে, যে এই প্যাটার্নে যখন আসতেছে। আবার এটা যে এই যে এটা কি স্ট্রিং না, এর মধ্যে নাম্বার আছে না কি আছে সেটা তো বড় বিষয়, বাট এটা তো একটা স্ট্রিং, এন্ড এটার মধ্যে কয় ক্যারেক্টার আছে, এটার জন্য কি স্ট্রিং এর মেথড শিখতে হবে। স্ট্রিং এর জন্য কি এই লেন ধরার জন্য str লেন নামে ফাংশন আছে, হ্যাঁ str লেন, আবার কোন একটা লেখা কাটা, সেগুলো আস্তে আস্তে আসবো। আর মূল বিষয় হচ্ছে আমরা তাহলে এই যে বিষয়গুলো, তাহলে কম্পারিজন অপারেটর বুঝতে পারছি, মাথায় ঢুকছে, হয়তো এখন ঢুকছে, জি স্যার কাজ করতে দিলে বলবেন যে স্যার হচ্ছে না, এরর খায় বসে আছেন। আচ্ছা সমস্যা নেই, বাট প্র্যাকটিস করতে হবে এগুলো। আচ্ছা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটা কি কাজ করে?
ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট কি করে? বাড়া আর কমা নাকি? নিচের দিকে আসে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। প্লাস প্লাস সামনে থাকলে কি হয়? এটাকে পি ইনক্রিমেন্ট বলা হয়। মানে প্রথমে যদি প্লাস প্লাস থাকে প্রি, আর পরে থাকলে কি বলা হয়? পোস্ট ইনক্রিমেন্ট। আর সামনে যদি মাইনাস থাকে তাহলে কি? পি ডিক্রিমেন্ট, আর শেষে মাইনাস থাকলে পোস্ট ডিক্রিমেন্ট। আচ্ছা, এখানে দেখেন আমরা যেটা করছি, এক্স এর মান 10, এক্স এর আগে কি দিছি? প্লাস প্লাস। তো প্লাস প্লাস দেওয়াতে কি আসছে? 10 প্লাস 1 কত আসছে? 11 হয়ে গেছে, কিন্তু সামনে এক 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 বাড়ছে। আবার লাস্টে যখন আবার প্রিন্ট করছি তখন কি আসছে? 11 আসছে। আমি তো আর প্লাস প্লাস দেই নাই। যদি এখানে আবার প্লাস প্লাস দিতাম তাহলে কি হতো? কথার কথা 12 হয়ে গেল না? পরেরটা 12 হয়েছে আর কি, ওইটা তো আর 12 হবে না, কারণ পরের বার প্রিন্ট করছে তখন তো 12 হবে। এইটা তো এইরকম সেম একইভাবে পরের বার দিলে এখানে এক্স এর মান 10 প্লাস প্লাস দিচ্ছেন, কত আছে? 10, 10ই আছে। পরে যখন প্লাস প্লাস এই টাইমে যখন রান করছে এই আউটপুট কিন্তু 10, 10ই আসছে। বাট পরবর্তী যখন এক্স আবার প্রিন্ট করছে তখন কি হয়ে গেছে? 11 হয়ে গেছে না? মানে এটা হচ্ছে পি ইনক্রিমেন্ট, প্রথমে যা আসছে সেটাই আসবে, পরে যখন আবার কল করা হবে পরে যাবে। আর যদি সামনে থাকে তাহলে হাতে এক নিয়ে তারপরে কি করতে হয়? যোগ করতে হয়, এইটা। আর ডিক্রিমেন্টে কিন্তু সেম একই লজিক। প্রথমে থাকলে আগে কি মাইনাস হয়ে 9 হয়ে গেছে, কত হয়ে গেছে? আবার যখন প্রিন্ট করছে 9 আছে, এবং যদি মাইনাস শেষে মাইনাস দেয় তাহলে কি আছে? 10, 10ই ছিল, পরের বার যখন প্রিন্ট করছি 1 কমে গেছে। এটা লাগে মূলত আমাদের লুপের ক্ষেত্রে, যখন লুপ চালাবো ডাটা এক এক করে বাড়তেও পারে, আর কি এক এক করে কমতেও পারে, তখন এই ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অপারেটর ব্যবহারটা আসবে। ওকে, তারপরে কি অপারেটর আছে একটু দেখি। এরপরে বলতেছি লজিক্যাল অপারেটর। লজিক্যাল আর কম্পেয়ার দুটো একটু বেশি ইউজ হয়। লজিক্যালি আপনাকে চিন্তা করতে হবে। এই লজিক্যাল অপারেটর আর টিপিক্যালি ইউজ টু কম্বাইন কন্ডিশনাল স্টেটমেন্ট। তার মানে কম্পেয়ারে আবার কন্ডিশনালি স্টেটমেন্ট করতেছে, কন্ডিশনালি চেক করতেছে। এইটা কখন লাগে? যেমন হচ্ছে অ্যান্ড, আমরা বলি লজিক্যালি অ্যান্ড ট্রু ইফ বোথ এক্স ইজ ইকুয়াল টু ট্রু। ওই যে অনেক কম্পেয়ার অপারেটর করলাম না, যে ডবল ইকুয়াল মানে কি? যদি দুইটাই ট্রু হয় তাহলে এখানেও এরকম অনেকটা লজিক্যালি এরকমই, যে যদি এক্স এবং ওয়াই, এবং কথাটা বলতেছি যে দুইজনের মধ্যে এক্স এবং যদি ওয়াই যদি হচ্ছে সমান হয় তাহলে আউটপুটটা ট্রু। বাট এক্স যদি ওয়াই সমান না হয় তাহলে কি হবে? সমান হবে না। সেটাই বলতেছি, এই এই অ্যান্ড অপারেটর আমরা এভাবেও লিখি, আবার এইভাবেও লিখি, ডাবল এন্ড। হ্যাঁ, আর অর মানে বুঝতেই পারতেছেন, একটা না হলে আরেকজনটা হলেই হয়েছে। কথার কথা বলি না, আমরা তো অনেক টাইম এরকম কথা বলি যে তোমারও হতে হবে, তোমার হতে হবে, কথার কথা। আবার বলি তুমি যদি না পারো আরেকজন পারলেও হবে, একজন অ্যাসাইনমেন্ট জমা দিলেই হবে। এই যে অরের ব্যবহারটা, মানে একটা হলেই হয়েছে, তখন অরের ব্যবহারটা আসতেছে। আর এক্স অর মানে কি? ট্রু ইফ এ ট্রু ইফ আইদার এক্স অর ওয়াই ইজ ট্রু বাট নট। দুইজন অঙ্ক করতে দিচ্ছি, একজনের হলে হবে, দুজনের একসাথে হলে হবে না। কথার কথা এটা হচ্ছে লজিক্যাল অর, এটা বলতেছে কি অরের ক্ষেত্রে এরকম। আচ্ছা, অ্যান্ড মানে কি? এইভাবে লিখতে যে কথা এটা, অর আপনি এভাবে অর লিখতে পারেন, আবার কি এভাবে অর লিখতে পারেন। আর এটা মানে কি? নট, এই চিহ্ন মানে কি? নট। ট্রু ইফ এক্স ইজ নট ট্রু, ট্রু ইফ এক্স নট ইজ ট্রু, তার মানে কি? সত্য না হলে ট্রু। কি বুঝাইলো? ট্রু ইফ এক্স ইজ নট ট্রু। আচ্ছা দাদা, না জাস্ট এই যে চিহ্নটা, এটা নেগেটিভ সেন্সে বোঝায়। হ্যাঁ, মানে একটা কিছু জানতে হচ্ছে, যদি এটা না হয় তাহলে কি কি হবে? এটা এটার ব্যবহারটা অনেক হয়, এটার ব্যবহার হয়, অরের ব্যবহার হয়। তো আমরা এখানে এখন এটা শিখাইতে গেলে আপনার তো কন্ডিশন শিখাইতে হবে। কন্ডিশন কি পারি আমি? কন্ডিশনাল স্টেটমেন্ট কয়টা আছে? মানে এটা করতে গেলে কন্ডিশন লাগবে, এখন সহজ কথা হচ্ছে। কন্ডিশন ছাড়া এর আউটপুট দেখতে পারবো না। কন্ডিশনাল স্টেটমেন্ট ছাড়া আমি এটাতে লজিকে চিন্তা করছি না, তাহলে কন্ডিশনাল স্টেটমেন্ট বুঝতে হবে। এখন কন্ডিশনাল স্টেটমেন্টটা তাহলে শিখে আসি আগে। ওইটা সহজ, কঠিন কিছুই না। তো পিএসপি তে, হ্যাঁ ওই তো করে আসছেন ইফ ইফ এলস। তাহলে কন্ডিশনাল স্টেটমেন্ট যে এখানে আছে দেখেন, হয়ে গেল। এই যে কি যে আছে, কন্ডিশনাল স্টেটমেন্ট কয়টা? 4টা নাকি? ইফ, ইফ এলস, ইফ এলস ইল, ইফ এলস ইফ, আবার কি এলস। এটা হচ্ছে মাল্টিপল কন্ডিশন, মানে হচ্ছে একটা না হলে একটা। আমি দেখাচ্ছি এটা প্র্যাকটিক্যাল ইউজটা বোঝাচ্ছি। আর একটা কি ছিল? সুইচ, মানে হচ্ছে একটা না হলে একটা দেবো, একটা না হলে একটা হবে, এভাবে কি সুইচ করতে থাকবে। ওকে, এইটার সাথে এটা মিল আছে, বাট পার্থক্য আছে, এটার সাথে এটা লজিক্যাল মিল আছে। আচ্ছা, ইফ স্টেটমেন্ট এক্সিকিউট সাম কোড ইফ ওয়ান কন্ডিশন ইজ ট্রু। মানে ইফ হচ্ছে যদি আপনার লজিক ঠিক থাকে তাহলে আউটপুট আসবে, না হলে আউটপুট আসবে না। তো এটা লেখার নিয়মটা কি? খুবই সিম্পল। এখানেও আছে, আমি কোডেই চলে যাই, আমার এখানে যেহেতু কোড করা আছে আমরা করে দেবো। লজিক্যালি ইফ স্টেটমেন্ট কন্ডিশনে আসি।
প্রথমে যদি আসে ইফ, আচ্ছা এখানে দেখেন কি বলছি, এজ একটা ভেরিয়েবল, এজ এর মান হচ্ছে 12 বললাম। এই অপারেটরের নাম কি এখন বলবেন, আমার একটু আগে শিখেছেন, এই অপারেটরের নাম কি? লজিক্যাল না, না লজিক্যাল না, কম্পারিজন অপারেটর। এটা কি কম্পারিজনের হচ্ছে অপারেটর, গ্রেটার দেন ইকুয়াল। তার মানে কি 18 হলেও হবে, 18 বা 18 থেকে কি বড়। আমি যদি এটা উঠাইতে, তার মানে কি 18 হলেও হবে না, 19 থেকে হতে হবে। আর যখন আমি এটা দিচ্ছি, তার মানে 18 হলেও হবে। সেইটাই বলতে, ইফ যদি এজ এর ভ্যালুটা 18 থেকে 18 বা 18 তে বড় হয়, তাহলে ইউ আর অ্যাডাল্ট। তার মানে এই যে এখানে কম্পেয়ার করতেছেন, কি করতেছেন, কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করতেছেন, এই জন্য বলতেছি কম্পারিজন অপারেটর। তারপরে এখানে কি করতেছি, কন্ডিশন, ইফ কন্ডিশন। ইফ কন্ডিশনের শর্ত কি ছিল, যদি এটার ঘটনাটা সমান হয়, কথার কথা, অথবা ধরুন আমি এখানে এটা ইউজ করলেন, এটা সমান সমান যদি 12 হয়, এখন কি হবে, কন্ডিশন ট্রু হবে না? কম্পেয়ার করে দেখলেন আসলেই তো এর মান 12 আছে। এখন এইটা, আচ্ছা আমি এফ এর মান এটা দিয়ে দিলাম, আমাকে এখন আপনারা বলবেন এইটা সমান আউটপুট কি আসবে? ফলস কেন আসবে? আইডেন্টিক্যাল, এই অপারেটর মান কি আইডেন্টিক্যাল অপারেটর। আইডেন্টিক্যালের শর্ত ছিল যে ডাটা টাইপ এবং ভ্যালু দুইটাই সমান হতে হয়। এখন ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং, আর কম্পেয়ার করতেছি আমি নাম্বারের সাথে বা ইন্টিজারের সাথে, তাহলে তো সে আসবে না। এবং এই ইফ ব্লকটা তখনই রান করে যদি এটা লজিক কি থাকে। তো আমার আউটপুটটা এখন আসবে না, আমি যদি এটা রান করি আউটপুট আসবে না। তো আমি ফাইলটা দেখি একটু চেক করে। তো এই হচ্ছে লজিক লেখার সিস্টেম আর কি, মানে ইফের মধ্যে লিখতেছেন। এরকম অনেক কিছু হতে পারে, যেমন এখানে আরা বলছে যদি এখানে কোনো ভেরিয়েবল জানে, সরাসরি নাম্বার চেক করছে, আপনি এভাবে করতে পারেন। বলছে যে 5 কি আসলে থেকে 3 এর থেকে বড়? 5 অবশ্যই বড়, কারণ এখান থেকে বড় না, হ্যাভ এ গুড ডে। তাহলে কি আসছে, আউটপুট আসছে। এখন এটা লজিকে আমি উল্টাই দিলাম, 3 তো বড় না, 3 কি 5 এর থেকে বড়? আমি যদি এখন রান করে আউটপুট আসবে ব্ল্যাঙ্ক, মানে কিচ্ছু নাই। এখন কি করতে হবে, ইফ তাহলে মানে হচ্ছে ইফ হচ্ছে ওই যেমন পারে। আচ্ছা, ইফ কন্ডিশন হচ্ছে ওই একটাই ব্লক, মানে কন্ডিশন হলে আসবে, না হলে আর কোনো ইয়ে নেই। তো এইটার ইউজটা তুলনামূলক দেখা যাচ্ছে, অন্তত এলস ইউজ করলে কিছু বোঝা যায়, আসলে না হলে এটা হবে। তাহলে আমরা পরের কন্ডিশন কি ছিল, ইফ এলস নাকি? তাহলে চলেন ইফ এলস চলে আসি। ইফ অপারেটর ব্যবহার এখানে দিছে, যেমন এই যে ইফ দিয়ে অপারেটর কমেছে, কম্পেয়ার করে, যেটা একটু আগে আমরা দিলাম, বললো যে এস টি সমান সমান 14। আচ্ছা এখন কি বলতেছে, টি কম্পেয়ার করে যদি 14 হয়, তাহলে কি হ্যাভ এ গুড ডে একটা মেসেজ দেবে, তাই না? সিস্টেম ওয়াইজ যে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন ঢুকলে দেখবেন যে আপনার সকালে ঢুকলে গুড মর্নিং, আপনার আফটারনুন বলতেছে, ইভিনিং বলতেছে, এটা কি বলে, এটা কি প্রতিদিন লেখে? ওই যে কন্ডিশনে ফালাই দিছে, সিস্টেমে টাইম চেঞ্জ হয়ে যায়, সাথে সাথে কি আমরা এই যে বিভিন্ন অ্যাপ্লিকেশন দেখবেন আপনার বার্থডে মেসেজ চলে আসে অটোমেটিক বিকাশ থেকে। ওটা কি আপনাকে আপনাকে দেখে দেখে কি মেসেজ পাঠায়? সিস্টেম কি ডেট বলে রাখছে, ওই ডেটে আসবে, টাইম হবে, মেসেজ চলে যাবে সিস্টেম থেকে। তাহলে এই লজিকটা কি লেখা আছে যে যখন এটা ম্যাচ করবে তখন এটা হবে। ওকে, আমার মনে হয় এটা বোঝার কথা। আচ্ছা এরকম এই যে অপারেটরগুলো যেটা দেওয়া আছে, প্রত্যেকটা অপারেটর দিয়ে এখানে কন্ডিশন, এই যে এক্সাম্পল দেওয়া আছে, যেমন এটাতে একটা এক্সাম্পল দেওয়া আছে, আপনি এটা প্র্যাকটিস করেন। এই যে এক্স, একটু আগে তো অলরেডি করে আসলাম, এটা এগুলো প্র্যাকটিস করা হয়ে গেছে। তো আমরা এলসে চলে যাই, এখানে আসে। এটা কি কাজ করে, the if else statement executes some code if a condition is true and another code is a condition is false। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে ট্রু আসবে, ফলস হলে এলসে চলে যাবে। তাহলে এখানে এলস ইফ এলস কিভাবে লিখতে হয়, এই সেম এক্সাম্পলে বললাম যে এজ যদি 18 বা 18 তে বড় হয় তাহলে ইউ আর অ্যাডাল্ট, আর যদি না হয় ইউ আর এ টিনেজ। এন্ড ঘটনা আমি উল্টাই দিলাম, এখন এখানে আছে 13, কি আছে 30, আলটিমেটলি এখন কি আউটপুট আসবে এটা, হ্যাঁ ইউ আর টিনেজ, এটাই তো আসার কথা। আবার লজিক পরে আসছে, লজিক্যাল অপারেটর আসলাম না, আর রেঞ্জের মধ্যে থাকলেও হবে। এখন আমরা একটা রেঞ্জ বলতে পারি, কোনটা, হ্যাঁ দেখি আমরা আউটপুট কি আসবে, তাহলে লজিক দেখি। আচ্ছা ওইটা আছে থাক, আমরা এটা ট্যাপ করে নিই, আর ডুপ্লিকেট ট্যাপ। তাহলে আমরা যাবো হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, কি আসছে ইউ আর অ্যাডাল্ট, কারণ হচ্ছে 18 তো অবশ্যই বড় নাকি। এখন এইটা দিলে কি আসবে,
এটাও তো সেমই আসবে নাকি? জি স্যার, সমান দিয়ে 18। পারবো না ভিন্ন আসতে। এখন কি আসবে? এখন আসবে ওই এলস এটা। কারণ 18 সাথে 13 বড় না, 18 থেকে কি 13 বড়? 13 বড় না, কারণ ভেরিয়েবল ধরছে নেই। তাহলে এলস ইফ এর ব্যবহার বলছি, যদি ট্রু না হয় তাহলে ফলস হবে। একটা তো বোঝা যাচ্ছে যে ট্রু হয় না দেখে ফলস আসছে, এটা হচ্ছে তাহলে ইফ আর এলস এই সেকেন্ড ব্র্যাকেটের এটাতে। এই আপনি কি করতেছেন, এত কাজ শিখতেছেন কিছু? একটু এদিকে দেখেন, এখন যখন কাজ করতে তখন দেখেন। আচ্ছা, এরপরে স্টেটমেন্টটা কি ছিল? এলস ইফ নাকি? ইফ এলস ইফ এটা বলতেছি আমরা নাকি মাল্টিপল আইটেম? হুম, ইফ এলস ইফ এলস বলতেছি এই জায়গাতে। তার মানে হচ্ছে প্রথম কন্ডিশন বললাম, যদি এটা না হয় পরের কন্ডিশন, এটা না হলে তারপরে কন্ডিশন, তারপরে কোন এইভাবে কি মাল্টিপল কন্ডিশন আসতে পারে। তো আমরা এক্সাম্পল যেমন এখানে দেখেন, এই যে সিস্টেমে বলে দিছে। আচ্ছা দেখেন এখানে আপনার যেহেতু টাইম নিয়ে এখনো পড়াইনি আমি আপনাদের, এই জায়গাতে তারা বলছে হ্যাভ এ গুড ডে, তারপরে বলতেছে যদি 8টা হয় হ্যাভ এ গুড ডে, 8টার নিচে হলে, এরপর বলতেছে যদি এটা ওভার হয়ে যায় তাহলে কি হবে, গুড নাইট হবে। তার মানে আমি রাত 8টার এখানে যেটা বলছি, এখন এই যে 20 ভ্যালুটা আপনাদের যেহেতু ডেট টাইম নিয়ে এখন পড়ে নেই, এইচ দিয়ে বলতে আওয়ার বোঝায়। যেমন আমরা এখন কয়টা বাজে, 14টা, মানে 24 ঘন্টা হিসেবে কতটা বাজে বলেন? 14টা কত বাজে? 12। 16টা 12 বাজার কথা না? তার মানে আলটিমেটলি 16 আসবে, এখন কি আসবে, 16 আসার কথা। তো এখানে এটা লিখছে যে যদি এই ডেট, এটা দ্বারা আমি ডেট যখন শিখাবো তখন বোঝাবো। তার মানে টি এর মান যদি 10-এর নিচে থাকে তাহলে কি হবে, সকাল 10টার আগে থাকলে গুড মর্নিং। তার মানে টি এই এটা কি করবে, টাইম অটোমেটিক আমাকে বলে দিবে কত বাজে এখন। যখন 10-এর নিচে থাকবে বলে গুড মর্নিং, যখন কি 20-এর নিচে থাকবে গুড ডে, যখন এটা হবে না তখন কি হয়ে যাবে, গুড নাইট। 20টা মানে কি, রাত 8টা। ওকে, এটা এটা তার মানে এটা না হলে কি হবে, এইটা হবে, এটা না হলে এটা, এভাবে কন্ডিশন কি লিখতে হবে। তাহলে আমরা এখানে একটা এক্সাম্পল দেখি তাহলে। আমরা ধরেন একটা এক্সাম সিস্টেম করলাম, রেজাল্ট আমরা জিপিএ গ্রেড করেন না, ধরেন এখানে একটা ভেরিয়েবল আছে, আপনারা তো জানেন যে হচ্ছে 80-র উপরে পেলে কে প্লাস, অথবা 90-এর উপরে পেলে, যেটাই বলেন গ্রেড সিস্টেম করছি না আমরা, বা আমাদের রেজাল্ট যাদের আছে। তো এখন এখানে আপনার লজিক্যাল প্লাস কম্পারিজন দুইটাই আছে এখানে, লজিক্যাল প্লাস কম্পারিজন অপারেটর ব্যবহার। আলটিমেটলি এই যে এটা কি, এটা কোন অপারেটর, লজিক্যাল না? এন্ড এর শর্ত কি ছিল, এপারও ট্রু হতে হবে ওপারও ট্রু হতে হবে, লেফট এবং রাইট কি। আর এটা তো অলরেডি কি কম্পারিজন শিখে আসছে, তার মানে লজিক্যাল এবং কম্পারিজন দুইটাই আছে এখানে। আচ্ছা, রেজাল্ট ইজ ইকুয়াল টু কত, 100। এখন কি বলেন, ইফ যদি রেজাল্টের ভ্যালুটা 80 বা 80-র থেকে বড় হয়, এন্ড এখন আবার কেউ যদি 120 দিয়ে দেয় তাহলে কি হবে, আমার রেঞ্জ যদি 100, তখন আবার বলে অ্যান্ড রেজাল্ট যদি 100 বা 100-র নিচে থাকে, তার মানে 100 পাইলেও হবে। কারণ আপনি যদি এটা না বলে দিতেন, কথার কথা আপনি এটা এই রেঞ্জ বললেন না, তাহলে কি হবে, সে 500 পাইলেও তো হবে, তাহলে তো হলো না এটা। তো এখানে আমরা এটা চেক করলাম, যদি হয় তাহলে ইউ হ্যাভ গট প্লাস। ওকে, তখন আপনি সে 80 পাইলো না, তারপরে কোথায় চলে আসলো, আবার এলসিফ কত ফরম্যাট করে নিই। এরপর আবার বললাম যে এলসিফ যদি 70 থেকে 70 উপরে হয় এবং কি 79 বা 79 নিচে থাকে তাহলে কি হবে, এ গেট। মানে আপনি যাই লেখেন না কেন, লজিক তো এটা যে রেঞ্জের মধ্যে পড়বে। এরপরে রেজাল্ট যদি 60 থেকে 60-এর উপরে হয় অথবা 69-এর নিচে হয় তাহলে হবে কি, বি প্লাস। এরপর আমরা বললাম যদি 50 থেকে অথবা 50-এর নিচে থাকে, তার মানে এই যে একটা কন্ডিশন, কয়টা কন্ডিশন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, 6টা কন্ডিশন বলছে, কোনোটাই যদি ম্যাচ না হয় তাহলে এলসিএস কি হবে। তাহলে এটা বুঝতে পারি এলসিএফ এর ব্যবহারটা এইটার। এবার প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল বোঝাই। এই জায়গাতে যেমন হচ্ছে জব অ্যান্ড, আমাদের একটা সাইট আছে এটা চাকরির পোর্টাল, এখানে প্র্যাকটিক্যাল ইউজ কখন, আপনাদের শুধু এর চিন্তা করবেন না, এই জায়গাতে এটা আমাদেরই প্রোডাক্ট তৈরি করা। হ্যাঁ, এখানে ইউজারে সার্চ করতে দিছি, কথার কথা কয়টা ফিল্ড আছে এখানে, 3টা। তাহলে এটা কম্বিনেশন এখন বের করেন, কয়টা কন্ডিশন লিখতে হবে আপনাকে, কয়টা লিখতে হবে, হ্যাঁ মানে 3টা ফিল্ডের লজিক লিখতে গেলে এখন কয়টা কম্বিনেশন হতে পারে, এত কম্বিনেশন বের করতে হবে না। ইউজার এটাতে সার্চ করতে পারে, শুধু এটাতে সার্চ করতে একটা পারে, এটাতে সার্চ করতে পারে, তাহলে কয়টা, 3টা, মানে একটা একটা করে দিতে পারে, একটা দিল আর বাকি দুটো দিল না। অথবা এ দিল, ধরো এ বি সি 3টা আছে এখানে, কথার কথা শুধু এটা সার্চ করতে পারে, বি তে সার্চ করতে পারে, সি তে সার্চ করতে পারে না। আবার সে বললো যে না আমি এইটার এটা মিলাবো, এটা দিব না, হতে পারে না। আবার সে বললো যে না আমি
এ আর সি দিব, মাঝখানে একটা ডাটা দিব না, সার্চিং করতে হবে। ওকে, আবার এইটার সাথে আবার এটা হতে পারে। কয়টা হলো? 7টা কম্বিনেশন হবে। কয়টা হবে? মিনিমাম 7টা কম্বিনেশন হবে। আবার কি হবে? এ বি, আবার কি এ সি, অথবা বি সি, সি সি, তাহলে হচ্ছে 7টা। আবার 3টাতে হতে পারে, টোটালি 7টা কম্বিনেশন হবে এটা। তাহলে এই 7টা কম্বিনেশন আমি লিখছি, এখান থেকে ডাটা ধরছি, সেই ডাটাটা এফএলসে ফালাইছি, ডাটাগুলো ধরছি, পরে এফএলসের ভিতরে ওই ডাটা ধরে কি ডাটা বেসে আবার কুইরি করছি, কুইরি করে না তারপর তাকে ডাটা আউটপুট দেখেছে। তার মানে এই জিনিসটা আমাকে কি মাল্টিপল কন্ডিশন, একটা না হলে পরটা হবে, পরটা না হলে তারপরটা হবে, কোনোটাই যদি না হয় তাহলে তো বলবে যে সার্চ রেজাল্ট নট ফাউন্ড, এটাই তো বলবে। তাহলে আমাকে এই লজিক লেখা শিখতে হবে। এই লজিক লিখতে গেলে এফএলস এর ব্যবহার জানতে হবে। এই লজিক্যাল অপারেটরের জন্য মূলত আসলে আমি এই যে এখানে বললাম এফএলস এর ব্যবহার, তো আমার মনে হয় এই যে এফএলস এর এই ব্যবহারটা বুঝতে পারছি এখন আমরা। এবং এখন এই যে রেজাল্টের মান ডাইনামিক, এটাকে আমি ফর্ম থেকেও নিতে পারি। ইউজারে বললাম তোমার নাম্বার দাও, দেখে তুমি কোন গেট পেয়েছো, কথার কথা আমি ব্যাকএন্ডে কোড করে রাখছি, সে নাম্বার দিচ্ছে, সে কি করলো, যখন দেখলো যে না 80-র উপর আছে, তাকে বলবো যে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ গট এ প্লাস, এরকম কিছু দেখাবে না। এই এই জিনিসগুলো কি ডাটা নিয়ে আপনি লজিকে লিখে রাখছেন, যে লজিকে পড়বে সেটাই তো দেখাবে। সেম ওই যে একটু আগে ওই এক্সাম্পলটা, যেটা ডাব্লিউসি স্কুলের যে এক্সাম্পলটা দেখলাম, যে টাইম যদি 10টার আগে হয় তাহলে বলতেছে গুড মর্নিং, যদি 10টা মানে 20টার নিচে হয়, মানে হচ্ছে যখনই বলতেছে হচ্ছে রাত 8টার আগ পর্যন্ত আমরা বলতে হ্যাভ এ গুড ডে, যখন আমি 20 ওভার হয়ে গেল তখন বলতেছি গুড নাইট। তো এই যে লজিকগুলো লিখে রাখার সিস্টেমে, সে ওই ডাটা অনুসারে কি করতে, লজিক অনুসারে আউটপুটটা আমাকে দিচ্ছে, তখনই এই মাল্টিপল স্টেটমেন্ট কন্ডিশন আমাকে চেক করতে হয়। এখন এটা চেক করতে গেলে আমার কি শিখতে হচ্ছে? কম্পারিজন অপারেটর এবং কি লজিক্যাল অপারেটর, দুইটাই শিখতে হচ্ছে। আচ্ছা, এইটার সাথে আরেকটা জিনিস ছিল, সেটাকে বলা হয় কি সুইচ, নাকি সুইচ স্টেটমেন্টে কাজ করছেন? আচ্ছা, যেমন এখানে আমি আপনাদের একটা জিনিস দেখাই, এইটার একটা এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, কন্ডিশনাল স্টেটমেন্ট, এখানে একটা নাম্বার দেয়, ইন্টার নাম্বার 1, আচ্ছা দিলাম, কি আসে, ইউ হ্যাভ ইউর নাম্বার ইজ 10। আচ্ছা, ফর্ম তো ডাটা আমি পরে আসছি, ফর্ম ডাটা তো এখন শিখাইনি আপনাদের, ফর্ম সাবমিট করা শিখাই নাই। আচ্ছা, আমরা এপিলস উইদাউট ফর্ম এটাতে আসি। এখানে আপনাকে আমি আপনার নাম দিতে বললাম, ধরেন আমি এখানে আমার নাম দিলাম, আর আমার হচ্ছে ইন্টারভিউর মার্ক, মানে কত নম্বর পেয়েছেন, তাহলে আমাকে ওই অনুসারে গ্রেড দেবে। আলটিমেটলি যেটা লিখে রাখছি লজিক ওইটাই, তখন আমি বললাম যে এখানে আমি হচ্ছে 79 পেয়েছি, এটাতে ক্লিক করলাম, কি বলতেছে যে তোমার নাম এত এবং তুমি কি পেয়েছো, ইউ হ্যাভ গট এ। আলটিমেটলি কি হলো, এই ভ্যালুটা নিয়ে ওই লজিকের মধ্যে ফালাইছে কোথাও, যখনই আমি এখানে নাম্বার দিচ্ছি, এখন আমি এখানে 99 দিলাম। ওকে, আবার এখানে কি বলতেছে, এই ফিল্ড ইজ রিকোয়ার্ড, মানে ডাটা কি দিতেই হবে আমাকে, ডাটা এখানে না দিলে কাজ করবে না, তো আমি এখানে 99 দিলাম, তাহলে কি বলতেছে, এখন আমি এখানে 20 দিলাম, এবং হচ্ছে এই যে ফর্ম থেকে, মানে এই যে এই কাজটাই তো আমাদের ব্যাকএন্ডের কাজটা, এই যে ডাটা আপনি ফর্ম বানিয়ে দিচ্ছেন, সে ডাটা দিচ্ছে, আমি ব্যাকএন্ডে ডাটাটাকে রিসিভ করে লজিক লিখে রাখছি, যদি লজিকে পরে আমার আউটপুটে দেখাবে, সেটাই হচ্ছে এখানে, যে চেক রেজাল্ট দিলাম যে ইউ আর ফেল, কারণ হচ্ছে এর নিচে আসলে লজিক লেখা আছে এইভাবে, সেই জিনিসটা এখানে। এখন ফর্ম থেকে কীভাবে ডাটা দিতে আমরা এটা পরে আসতেছি, আপাতত এদিকে আসতেছি না। বাট আপনারা যেটা শিখলাম, যে এটা তো বুঝলাম যে হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট যেভাবে লিখতে হয় সেটা দেখাই দিলাম। আচ্ছা, তাহলে এরকম লজিক লেখার ক্ষেত্রে ইফ, ইফ এলস, ইফ এলস ইফ এলস, এইটা। আর আরেকটা আছে, সেটাকে বলা হয় হচ্ছে কি সুইচ কেস, কি বলবো, সুইচ স্টেটমেন্ট। চারটাই আসলে স্টেটমেন্ট, তো সুইচ আর এলস ইফের মধ্যে একটু মিল আছে, আবার কি পার্থক্যও আছে। এলসিফ যেটা হয় সেটা হচ্ছে কন্ডিশন যদি আপনার এখানেও মিলে, সে কিন্তু পুরো কোডটাই রিড করবে, মানে এখান থেকে যদি ম্যাচ করে সে পুরো কোডটাই এক্সিকিউট করে তারপরে আউটপুটটা আসে। ভিজুয়ালি এটা ডিবাগ করে দেখা যায়, পিএসপি ডিবাগার অন করে আপনি কিভাবে কোড এক্সিকিউট হচ্ছে, প্রত্যেকটা লাইন পড়তে 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 যায়, হ্যাঁ, সেটা ভিজুয়ালিও দেখা যায়। তো সেটার জন্য কনফিগার করতে অনেক ঝামেলা আছে। তো এখানেও যদি মানে ম্যাচ করে, তাহলে সে কিন্তু এই কোডও রিড করবে, এই লাইনও রিড করবে, এই লাইন লাস্টে যায় সেটা বাইরে এসে আউটপুট দেবে, এবং যখন কোনোটাই মিলতেছে না তখন কি এটা আউটপুট দিচ্ছে। বাট সুইচের ক্ষেত্রে যেটা হয়, সুইচ হচ্ছে একটা না হলে কি পরেরটা, এবং যেখানে মিলে যাবে সেখানে কি হবে, স্টপ হয়ে যাবে। যেমন বললাম যে গ্রেড বি, এটা লেখার হচ্ছে সুইচ করবো কার ভিতরে, গ্রেড ভেরিয়েবল মধ্যে সুইচ করলো, সুইচ করার পরে সেকেন্ড ব্র্যাকেটে শুরু হয়ে দিল। কেস হচ্ছে এক একটা কন্ডিশন, কি কেস হচ্ছে কন্ডিশন। আর এলসিপের ক্ষেত্রে এইটা হচ্ছে এলসি বা অথবা ইফ যেটাই বলি, এটা হচ্ছে এক একটা কন্ডিশন, আর কেস হচ্ছে এখানে কি এক একটা কন্ডিশন।
তাহলে বলতেছে কেস যদি এ হয় মানে হুবহু এটাই হতে হবে। এখানে আবার লজিক লিখতে হবে। এখানে যেমন আপনার রেঞ্জ লিখছেন এত না হলে এত, এত থেকে এতর মধ্যে, বাট আপনার সুইচের ক্ষেত্রে কিন্তু সেটা ইউজ করতে পারবেন না, ফিক্সড একটা জিনিস চেক করতে হয়। সেখানে আপনি বললেন যদি এ হয় তাহলে এ বলবা ইউ হ্যাভ গট এবং কি ব্রেক দিবা, কি করবা ব্রেক দিয়ে বেরোয় আসবা। যদি এটা না হয় এইটা দিবা, এটা না হলে এটা দিবে, এবং কোনোটাই যদি না হয় এলস যেরকম ছিল এটাকে বলা হয় ডিফল্ট। মানে কোনো লজিকে যদি না মিলে তাহলে এলস এসে কি আসবে, ডিফল্ট এসে দেওয়া। তখন মূলত আসলে সুইচটা এভাবে লিখতে হয়। তো চারটেই হচ্ছে আসলে স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট বলতেছি। ইফ, ইফ এলস, ইফ এলস ইফ এলস, আর হচ্ছে সুইচ। এটা আমাদের প্রোগ্রামিং করতে গেলে অহরহ কাজে লাগে, সবসময় লাগে, এই কন্ডিশন লিখতেই হয়। এবং অপারেটর তো লাগতেছে, অপারেটর ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারতেছেন না। এবং অপারেটর সাথে ভেরিয়েবলও রাখতেছে, ডাটা টাইপও বুঝতে হচ্ছে, এই যে কয়েকটা জিনিস কম্বিনেশন। তাহলে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন বুঝছি যে ডলার সাইন দিয়ে কিছু একটা লিখলাম, সেটার মধ্যে ডাটা রাখা, সেই ডাটাটা আবার কি টাইপ, বিভিন্ন টাইপের ডাটা, সেটা নাম্বার হতে ইন্টিজার, বুলিয়ান, ফ্লোট, ওকে। সেই ভেরিয়েবল ডাটাকে আবার কি করতেছি আমরা লজিক্যালি চিন্তা করতেছি যে এটার সাথে এটা হবে কিনা কম্পেয়ার, তখন লজিক্যাল অপারেটর লাগতেছে। আবার কি করতেছি আমরা কম্পেয়ার করতে, কন্ডিশন চেক করতে, তখন কি কন্ডিশনালি স্টেটমেন্টগুলো আমাকে জানতে হচ্ছে, তাহলে একটার সাথে কি আরেকটা রিলেটেড, এইভাবে আমাকে আগাইতে হবে। তো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা লজিক্যাল অপারেটর নিয়ে কথা বলতেছিলাম, যে লজিক মানে হচ্ছে যে দুইটা, অলরেডি আপনার লজিক্যাল অপারেটর এখানে ইউজ করে ফেলাইছেন, এখানে করছেন না আপনি, করছেন। তো এখন এই লজিক্যাল অপারেটর আরেকটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি আমরা, সেটা হচ্ছে এখানে যদি আসি লজিক্যাল অপারেটর, এই জায়গায় আসা, এখানে আমি জাস্ট, তাহলে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট হয়ে গেছে, এটা বুঝলাম আর কি, সামনে আরও কাজ করব। আচ্ছা, এই জায়গায় আসি, দেখেন এই যে আপনারা এখন মুখে মুখে বলতে পারবেন, এই যে লজিক্যাল অপারেটর, আমরা লজিক্যাল অপারেটরতে খুব সহজে লিপ ইয়ার ক্যালকুলেশন করতে পারি। লিপ ইয়ার হচ্ছে ওই যে আমরা বলি না 4 বছর পর পর কি ফেব্রুয়ারি মাস 29 হয় নাকি, হ্যাঁ। তো এটা কোন বছর হবে না হবে সেটা কেমনে বের করব, সেটা বের করার জন্য একটা সূত্র আছে এখানে, বলতে যে লিপ ইয়ার আর ডিভাইডেবল 400 অর 4, নট 100। মানে লিপ ইয়ার ক্যালকুলেশন করতে গেলে তাকে 400 দ্বারা ভাগ দেওয়া সম্ভব, আর অত 4 দ্বারা ভাগ যায়, 100 দ্বারা কখনো ভাগ যায় না। তো এখানে যেটা হয়েছে যে ইয়ারে আমরা বললাম 2021 আসলে লিপ ইয়ার কিনা, ওকে। এখন এই ফাংশনটাকে বলতেছে ইফ, বললাম ভাগ করবো কাকে, ওই 2021-এ কি 400 দ্বারা, কারণ আমরা জানি, মানে এটা সূত্র, আপনি গুগলে সার্চ করলে দেখবেন যে 400 অথবা 4, এই দুইটা ছাড়া লিপের ভাগ দেওয়া যায় না। তো এটাকে ভাগ দিলে যদি 0 হয়, ভাগশেষ কি তো হয় 0 হয়, অর এটার মানে কি ছিল, লেফট অথবা রাইট একটা হলেই হয়েছে। আবার বলছি যদি 100 দ্বারা ভাগ করে কি হয় 0 না হয়, ওকে। আচ্ছা, আবার বলতেছি যদি এটাকে ভাগ করে কি হয় 0 হয়, তার মানে যদি এপারও 0 আসে এপারও 0 আসে তাহলে হবে কি লিপ ইয়ার হবে। আবার এই দুইটার মধ্যে বলতেছে যদি এটা ভাগশেষ কি 0 না হয় অথবা এটা কি 0 হয়, তাহলে এখানেও একটা কন্ডিশন, যে কোনো এক পক্ষ তো ট্রু হবে। এই কন্ডিশন লিখলে অটোমেটিক আমাকে বলে দিবে যে আসলে এটা লিপ ইয়ার কিনা, ওকে। দেন এখানে চিন্তা করেন আপনি, এক্স এর মান কত 100, ওয়াই এর মান কত 50। এই অপারেটরের নাম একটু আগে শিখলেন, এই অপারেটরের নাম কি আইডেন্টিক্যাল। আচ্ছা, এই অপারেটরের নাম লজিক্যাল এন্ড, লজিক্যাল এন্ড। আইডেন্টিক্যালের শর্ত হচ্ছে ডেটা টাইপ সমান হতে কি হতে হবে, তাহলে এখানে কি হবে, আউটপুট কি আসবে, এটার আউটপুট কি, এইটুকার আউটপুট কি চিন্তা করেন, ফলস, কারণ 100 এটা, এটা তো স্ট্রিং আর এটা হচ্ছে নাম ইন্টিজার, তাহলে এটা ফলস, এটা ফলস। আর ওয়াই ইজ ইকুয়াল টু 50, এটা কি ট্রু। এন্ড এর মানে কি ছিল, লেফট এবং রাইট কি দুইটাই ট্রু হতে হবে, তাহলে এটার আউটপুট কি হ্যালো ওয়ার্ল্ড আসবে না কন্ডিশন ইজ ট্রু নট ট্রু, কোনটা আসবে, তার মানে হ্যালো ওয়ার্ল্ড আসার কারণ নাই, কারণ হ্যালো ওয়ার্ল্ড আসবে না। দেখি কোথায় গেলে লজিক্যাল, এই যে ইওর কন্ডিশন ইজ নট ট্রু, এটা আসছে। আর যদি এটা ঠিক থাকতো, যেমন এটা আমি স্ট্রিং উঠাই দিলাম, খালি 100 থাকলো, তাহলে এখন কি আসতো 4 নম্বরে, বোঝা গেছে বিষয়টা। আচ্ছা, এই হচ্ছে কাহিনী। সেম একইভাবে বাকিগুলো থাকেন, অর মানে কি, এখন এই যে বললাম এক্স এর মান 100, এটা তো ট্রু, আবার এক্স এর মানে 80, 80 কি আছে এখানে নাই, তাহলে এবার ফলস এবার কি ট্রু। অর মানে হচ্ছে একজন ট্রু হলেই হবে, এই জন্য এটার আউটপুট থেকে এই যে কন্ডিশন ইজ কারেক্ট, কি বলতেছে কন্ডিশন ইজ কারেক্ট, কথার কথা। জাস্ট এই ছোট ছোট এক্স অর এর শর্ত কি ছিল, এক্স অর এর কন্ডিশন কি বলা ছিল, এক্স অর এর কন্ডিশন এখানে ছিল হচ্ছে দেখেন অর,
ট্রু ইফ আইদার ইজ অলওয়েজ ট্রু বাট নট বোথ, একসাথে ট্রু হওয়া যাবে না, হয় এটা ট্রু হতে হবে অথবা এটা ট্রু হতে হবে, দুইজন ট্রু হলে কি এই আউটপুটটা আসবে না। এখন এখানে যদি আমি 100 এবং এখানে যদি 50 দিই তাহলে এটার কোনো আউটপুটই আসবে না, কারণ আসলে তো এটাও ট্রু এটাও ট্রু, তখন এটা আসবে না। এই সেম একইভাবে লজিক্যাল অ্যান্ড এটা তো শিখলেনই অলরেডি, এভাবে আপনি এই অ্যান্ড এভাবে লিখতে পারেন, আবার কি ইচ্ছা করলে ডাবল অ্যান্ড যেটা বললাম যে এটাও লেখা যায়, এখানে এভাবে লিখলে হবে অথবা এটা একই কথা, হ্যাঁ আউটপুট একই। এই এই তো মোটামুটি তাহলে আমরা, আর এখন আসলে স্ট্রিং অপারেটরটা, আর নট যেটা ছিল যে এটা যদি এটা না হয়, নট আইডেন্টিক্যাল, হ্যাঁ হ্যালো অল যদি না হয়, সেটা বলছিলাম। স্ট্রিং অপারেটর কিছুই না, স্ট্রিং অপারেটর দুইটা লেখাকে যোগ করা, কনকেট করা। তো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে হয় প্লাস ইউজ আর পিএসপিতে হয় ডট। যেমন এক্স এর মান হ্যালো, ওয়াই এর মান ওয়াট, এখন এটাকে একসাথে আমি আউটপুট দেখাতে যাচ্ছি, তাহলে আমি এখানে কি লিখব এক্স ডট ওয়াই, তার মানে এই ডটটাই হচ্ছে কি দুইটা লেখাকে কনকেট করলো, যোগ করলো। প্লাস হচ্ছে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে, পিএসপির ক্ষেত্রে ডট। স্ট্রিং যোগ করতে গেলে ডট, সহজ কথা বলে রাখেন, পিএসপিতে স্ট্রিং যোগ করতে গেলে কি হবে ডট, নট প্লাস। প্লাসটা মূলত যখন নাম্বারের ক্ষেত্রে হবে, নাম্বার যোগ করতে, কিন্তু লেখা যোগ করার ক্ষেত্রে কি হবে ডট। আবার জাভাস্ক্রিপ্টে করতে গেলে কিন্তু প্লাস, নট ডট, যেমন জাভাস্ক্রিপ্টে করুন, সেটা বলে রাখলাম। আচ্ছা অ্যারে অপারেটর, অ্যারে যেহেতু এখনো শিখাই নাই, অ্যারেটা অনেক মজার জিনিস এবং কমপ্লেক্স জিনিস, অনেক ফাংশন এটার মধ্যে, অনেক যেহেতু অ্যারের মধ্যে এটা কম্পাউন্ডার টাইপ বলা হয়, মানে এটার মধ্যে আমি নাম্বার স্ট্রিং বুলিয়ান অ্যারে সব রাখতে, মানে সব কিছু রাখতে পারি। তো এটা সুবিধাও অনেক, এটার মধ্যে ফাংশনও অনেক, এটার মেথড অনেক জানতা। তো এটার মেথড আছে অলমোস্ট 50-এর উপরে মেথড আছে এই অ্যারে ম্যানেজ করার জন্য, বা বিভিন্ন ধরনের মেথড শর্টিং করতে শুরু করে। তো এত মেথড আমাদের সবসময় লাগে না রিয়েল লাইফে, প্রত্যেকটারই ইউজ আছে, এটা হচ্ছে সিনারি, ওই সিনারিতেও যদি পড়ে তখন ওটা লাগে। বাট কমন তো 10-15টা জিনিস আমাকে মনে রাখতেই হয় সবসময়, সেইগুলো আসবে। তো আমরা অপারেটর যেহেতু হলো, কন্ডিশনাল স্টেটমেন্ট হলো, আচ্ছা আমরা তাহলে এই করে আপাতত প্র্যাকটিস করবেন। আর একটু স্ট্রিং এর কয়টা মেথড একটু দেখাই দিই, স্ট্রিং মেথডটা দেখাই দিয়ে এখান থেকে যেমন যে কয়টা জিনিস হলো আমি একটু বলে দিই আপনাদের। অপারেটর বুঝলাম, এরপরে হচ্ছে স্ট্রিং, স্ট্রিং বুঝি নাই আমি, হচ্ছে কন্ডিশনাল বুঝছি। আমার মনে হয় লুপটাও পারবেন, লুপ তো কঠিন কিছুই নাই, এগুলো দেখাতে যে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে হয়ে যাবে। লুপ আছে কয় প্রকার, কয়টা লুপ আছে? হ্যাঁ ডু হোয়াইল লুপ নাকি? লুপ হচ্ছে সহজ জিনিস, হ্যাঁ চারটেই, এখানে জাভাস্ক্রিপ্টে বেশি আছে, জাভাস্ক্রিপ্টে 6টা আছে, জাভাস্ক্রিপ্টে 6টা। হ্যাঁ কি আছে টিউটোরিয়ালে, কি আছে? ওই এখানে আছে, এখানে অতিরিক্ত অনেক কিছু আছে, যেমন এখানে যে আমরা এই যে এখানে লুপ আছে, এই যে দেখেন এখানে কন্ট্রোল ফ্লো, আসলে এই লুপের ভিতরে এই যে কন্ট্রোল ফ্লো, ইফের ভিতরে যখন আসে না কন্ট্রোল ফ্লো, হ্যাঁ ওইটা তো ওই যে লুপের মধ্যে, হ্যাঁ ওইটা তো লুপের একটা অংশ, যার ভিতর আপনি লুপটাকে বন্ধ করবেন না চালু করবেন, চালু রাখবেন, সেটার জন্য আমরা ওইটা বলি, আলাদা বলতে আর কিছু না। আচ্ছা এটাও কিন্তু ওই যে ইফের মতো স্টেট, এটাও কিন্তু স্টেটমেন্ট, হোয়াইলটা কি, হোয়াইলটাও স্টেটমেন্ট, মানে এটা লজিক ট্রু না হলে কাজ করে না। এখানে আসেন ডাব্লিউ স্কুলে, এখানে দেখেন লুপের মধ্যে কি বলতেছে, পিএসপি লুপ, হোয়াইল, ডু হোয়াইল, ফর লুপ, আর কি ফর ইস লুপ। আবার আমরা লারাবেলে ফর এলস লুপও ইউজ করি, সেটা যখন লারাবেল শিখাবো তখন বুঝবো এটা সুবিধাটা কি। ওকে, তাহলে হোয়াইল এটাও একটা এক্সপ্রেশন, সেটাই এখানে বলছে আপনার যে এই সাইডে ইন্ট্রোডাকশন টু পিএসপি হোয়াইল স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্টের একটা অংশ। যেমন বলতেছে হোয়াইল এক্সপ্রেশন স্টেটমেন্ট, হোয়াইলটা কি কাজ করে, ইফের মতো কাজ করে। যদি ঘটনা ট্রু হয় তাহলে লুপ ঘুরবে, লুপ মানে কি আসলে একটা কন্ডিশনের উপর বেস করে কি করে কোড ব্লকটা রান করে, কোন একটা কোড ব্লক রান করা, যেহেতু এটা হয় সেটা রান করে, এটা হচ্ছে লুপের কাজ। এক্সপ্রেশন ইজ ট্রু, এটা বলছে যে হোয়াইল স্টেটমেন্ট এক্সিকিউট এজ এ কোড ব্লক অ্যাজ লং অ্যাজ এক্সপ্রেশন ইজ ট্রু, যদি আমার এক্সপ্রেশন ট্রু থাকে তাহলে স্টেটমেন্ট কি এক্সিকিউট হতে থাকবে, সেটাই বলছে। এই জিনিসটা এখানে বলছে, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, একটু বাসায় পড়বেন। এখানে চারটাও দেওয়া আছে যে আমি যখন স্টার্ট করব সে এক্সপ্রেশন চেক করবে, কি করবে এক্সপ্রেশন চেক করবে, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে কি হবে লুপের ভিতর ঢুকবে, এক্সপ্রেশনটা ট্রু হলে লুপের ভিতর ঢুকবে এবং স্টেটমেন্ট এখানে প্রিন্ট হবে, আর যদি না হয় এখান থেকে বের হয়ে চলে ইন্ডে চলে আসবে, লুপটা কি বের হয়ে চলে আসবে। এই হচ্ছে কন্ট্রোল ফ্লো আর কি লুপের, এইটা লুপের ফ্লো। ব্রেক আর কন্টিনিউ দুইটা কি আছে? হ্যাঁ এখানেও আছে, ব্রেক কন্টিনিউ আছে, এই যে ব্রেক এবং কি। না ওইটা তো ইতে নাই, এটা উইন্ডোজ। আচ্ছা এখানে আসলে এখানে স্টেটমেন্ট, এখানে তো দেখায় নাই এটা ভিজুয়ালি, এটা তো এটা দেখাইছে ভাই। হ্যাঁ এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে, আসতেছে আমি। তাহলে লুপের এখানে আমরা যদি আসি, লুপস, আচ্ছা এই যে ওয়াইল লুপটা হচ্ছে
হোয়াইল ট্রু ইনফিনিট লুপ ডান রান দিস। আচ্ছা, এই লুপটা আমি যখন এই ফাইলটা রান করব এটা কিন্তু আর শেষ হবে না, প্রিন্টে কিছু নাই, কিন্তু এই লুপ তো থামবে না, লুপ চলতে থাকবে না, এক্সপ্রেশন সেটাই বলতেছি, মানে এটা কন্ডিশন সবসময় ট্রু। তার মানে এই লুপটা কি কোন মানে এটার ইন পয়েন্ট মিট করতে পারতেছে না, তো কতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে সেটা তো বলা নাই। তার মানে এই লুপটা ঘুরতেই থাকবে, একটা টাইমে কি হবে, ব্রাউজার ক্র্যাশ করবে। ওকে, এখন এই যে এক্সপ্রেশনটা এখন এটাতে আসে, লুপ উইল কাউন্টার, একটা কাউন্টার মানে কাউন্টডাউন করতেছেন অথবা একটা ডাটা রিড করতেছেন। হ্যাঁ, এটা কিভাবে করতেছে, যে বললাম যে কাউন্টার মান কত, 0, এবং এইটা যদি হচ্ছে কত হয়, 10-এর থেকে ছোট হয়, এটা কি কম্পারিজন অপারেটর, বললাম 10-এর থেকে যদি ছোট হয় তাহলে কি করবা, কাউন্টারটা পিন করবা। কতক্ষণ পর্যন্ত পিন করবো, যে পর্যন্ত তুমি 10 পর্যন্ত না যাচ্ছ, 10টা স্টেপ যাওয়ার পরে যখনই 10 পাবা, নট 10 তার মানে কি 9 পর্যন্ত হয়ে কিন্তু শেষ হয়ে যাবে না, তারও প্রিন্ট হবে 9 পর্যন্ত, এবং কি প্লাস প্লাস, এটা এটা কোন অপারেটর, ইনক্রিমেন্ট অপারেটর। তার মানে তাকে তো ঘুরতে হবে, ওই পর্যন্ত যাইতে হবে, এই জন্য কি হবে, একবার করে ঢুকবে, এক্সপ্রেশন যত ট্রু সে প্রথমবার যাবে 0 পাবে, পরের বার যখন যাবে 0-র সাথে কি হবে, 1 যোগ করবে, পরের বার আবার যাবে কি 1-এর সাথে আবার 1 যোগ করবে, এবং কি এইভাবে এক্সপ্রেশনটা কি হবে। এবং এটা যখনই সে 10 পেয়ে গেছে তার মানে তখন কি করবে, লুপটা ওখান থেকে বের হয়ে চলে আসবে, সেটাই হচ্ছে এক্সপ্রেশন। সেম একইভাবে এই হোয়াইল লুপের এখানে কন্ডিশন উল্টাই দিলে আর কাজ করে না। আচ্ছা, হোয়াইল লুপ এই যে দেখেন এখানে আই প্লাস প্লাস পোস্ট ইনক্রিমেন্ট আমরা এটা বলতেছি, তাহলে আমরা হোয়াইল লুপ ডট টিএক্সটি, তাহলে এইটা কত মতো ঘুরবে বলেন তো, এই লুপটা কয়বার ঘুরবে, আয়ের মান 1, 10-এর থেকে যদি 10-এর সমান বা ছোট হয় 10 পর্যন্ত ঘুরবে, তাই তো, 11 ঘুরবে, 11 পর্যন্ত ঘুরবে, হুম? 1 থেকে 10 পর্যন্ত ঘুরবে, কারণ 10-এর সমান বলা হয়েছে, তার মানে 10ও এখানে কি আউটপুটটা আসছে, এটা কি লজিক ট্রু হয়েছে বিধায় আসছে। আমি যদি এটা ঘটনা উল্টাই দিতাম তাহলে কি হতো, এখন এই লুপটা চলবে, মানে এক্সপ্রেশন ট্রু না, এক্সপ্রেশন ট্রু না হলে স্টেটমেন্টে আউটপুট আসবে না, সেটাই এখানে বলা হয়েছে। আর ডু হোয়াইলে কি হয়, ডুয়াল লুপে কি হয়, আগে হচ্ছে আউটপুট আসে, ডু মানে কাজ করে ফেলাই দিল, তারপরে কি কন্ডিশন চেক করলো, তাই আয়ের মান হচ্ছে 1, 1 এখানে কি করছে, ডুতে ঢুকছে, ডুয়ার পর 1 পেয়েছে, 1 কে প্রিন্ট করছে, তারপরে প্লাস প্লাস বাহিরে এসে বলতেছে যদি এখানে কন্ডিশন ট্রু হয়, তার মানে এই জায়গায় আসার পর যদি কন্ডিশন ট্রু না হয় তার মানে এসে কি আবার ডু করতে পারবে না, মানে ভিতরে ঢুকতে পারবে না, সেটাই হচ্ছে আর কি, মানে কন্ডিশন ট্রু হলে তার মানে কি ডু হোয়াইল লুপ কি মিনিমাম একবার রান হয় না, এক্সিকিউট, এইটাই অনেক ভাইভাতে বলা যায় আসলে হোয়াইল আর ডু হোয়াইল মধ্যে পার্থক্য কি, কেন use করা। তার মানে ডু হোয়াইল লুপ কন্ডিশন ট্রু না হলেও কি একবার রান করবে, কারণ প্রথমে সে তো ডুতে কাজ করবে, সেটাই হচ্ছে এটা কাজ। আর ফর লুপ যেটা, ফর লুপ কি, ফর লুপের 3টা স্টেটমেন্ট থাকে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট হলে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট হলে কি ডিক্রিমেন্ট। তার মানে এই ফরের ভিতরে আমরা যখন ফর কথাটা লিখি এর ভিতরে 3টা জিনিস আছে, 1 2 3 এভাবে 3টা জিনিস, মানে আপনার 2টা কমা, আমি যদি সহজ করে বলি, কমা কমা, তার মানে এখানে এক্সপ্রেশন আছে কয়টা, এটাকে লিখলে, তাহলে এখানে যে কন্ডিশন, ইনক্রিমেন্ট, আচ্ছা আমি কমা লিখছি, কমা দিলেও এরর আসতো না, তাহলে দেখেন কি এরকম চলে গেছে, এক্সপ্রেশন হচ্ছে 3টা, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তাহলে এইখানে দেখেন যে হচ্ছে আয়ের মান 1, এবং এটা বলছি যে কত থেকে ছোট, 10-এর থেকে অবশ্যই যদি ছোট হয় তাহলে কি করবা, এক এক করে যোগ করো, এবং কত পর্যন্ত আসবে সেটা 9 বার প্রিন্ট হওয়ার কথা না, এটা 9 বার প্রিন্ট হওয়ার কথা। তাহলে এখানে ফর লুপে যদি যাই কতবার প্রিন্ট হলো, 9 বার প্রিন্ট হয়েছে। এখন সেম এক্সাম্পলটা আমি অনেকভাবে প্র্যাকটিক্যাল ইউজ করতে পারি, যেমন এখানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া আছে, কি বলা আছে, আর ধরেন আপনাকে একটা প্রবলেম দিলাম, এটা এইভাবে লেখা যায়, আপনি ইচ্ছা করে ভিতরে এসে কন্ডিশন চেক করতে পারেন। আই ইনিশিয়াল এই জায়গাতে আমি কোনো কন্ডিশন বলিই নাই, মানে জাস্ট ফাঁকা রাখছি, ইনক্রিমেন্ট, এখানে এসে বলছি ইফ যদি 5-এর থেকে বড় হয় কি করবা, এই যে ব্রেক, তার মানে কি হবে, এই লুপটা 5-এর থেকে বড় হলে কি হয়ে যাবে, ব্রেক দিবে, না হলে প্রিন্ট হবে, দেখুন নিচেটা কি আছে, এখানে আসেন কয়বার আসছে, 5 যখনই আসছে তারপর কি ব্রেক দিয়ে বের হয়ে চলে আসছে, এটা হচ্ছে ব্রেক। আর যদি কন্টিনিউ হতো তাহলে কি হতো,
চলতে থাকতো। আচ্ছা, এই যে এখানে এইভাবে অনেকভাবে লেখা যায়, মানে এই শর্ট ফর্ম, মানে এখানে কিছুই নাই, মানে তিনটা ঘরে কি ফাঁকা। এখানে এসে আমরা কি করলাম, ইনিশিয়ালাইজেশন আগে ধরে নিছি, কন্ডিশন চেক করলাম, ব্রেক দিলাম, ওইখান থেকে আবার ইনক্রিমেন্ট কি লাস্টে দিলাম। তো এত কমপ্লেক্সে যাওয়ার দরকার নাই, আপনি এভাবে লিখতে পারেন, এইভাবেও লিখতে পারেন, যেটা ইউজ করতে পারেন। এখন একটা এক্সাম্পল আপনাকে বললাম যে একটা ব্রাশের দাম হচ্ছে 5 টাকা। এখন আমাকে একটা লুপের মধ্যে পিন করে দেখান যে হচ্ছে তার আউটপুটটা আসবে হচ্ছে 20টা, তাহলে 20টা ব্রাশের দাম, প্রত্যেকটা দাম কত করে পড়বে। তাহলে এটা আমি একটা টেবিলে পিন করছি, যেমন হচ্ছে একটা ব্রাশের দাম কত, 10 টাকা। তাহলে প্রথমবার কত আসবে, 10। পরের বার যখন 2 নাম্বার আসবে, দুইটা ব্রাশ কত হবে, 10 দুগুণে কত হয়ে যাবে, 20। এই লুপে করছে এবং একটা টেবিল জেনারেট করছে, জাস্ট কিচ্ছু না। এটা জাস্ট লুপে কি করা হয়েছে, পেন প্রাইস, যেমন এটা বলছে পেনের প্রাইসের দাম, কলমের দাম 10 টাকা, তুমি ঘুরবা, লুপটা কতবার ঘুরাবো, 20 বার ঘুরাবো, এবং প্রতি স্টেপে কি হবে, এক এক করে কি হবে পারবে। এখানে কিন্তু আই প্লাস প্লাস দেয়, মানে একটা আইটেম পারবে, একটা করে কি পারবে। এই জন্য দেখেন আই, এইটা কোন অপারেটর, এই অপারেটর নাম কি বলেন, প্লাস অ্যাসাইন, অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর প্লাস অ্যাসাইন না, মানে এক করে যোগ হবে, আয়ের সাথে কি প্রতিবার গ্রুপে এক করে যোগ হবে। এখানে আসে আমার কি বললাম, এটা হচ্ছে নাম্বার, এক এক করে প্রিন্ট হবে, আর এই একের সাথে কি হবে, প্রথমের এক আসবে 10 যোগ গুণ হবে, আবার 2 আসবে, একের সাথে এক যোগ হবে না, এই যে প্লাস এক করে যোগ হবে, 2 আসবে, তারপর কি এটার সাথে আবার কি হবে, গুণ হবে, এইভাবে গুণ করে। এবং এটা একটা টিআর এর মধ্যে প্রিন্ট করছে, টেবিল আর টিডি, এই জন্য কি আউটপুট এরকম আসছে। 20টা পেজের দাম কত হবে, 200। আবার এই ফর লুপ দিয়ে, এটা তো ফর লুপের কথা বললাম, এই যে আপনার ফেসবুকে রেজিস্ট্রেশন করতে গেছেন, এফ দিতে গেলাম, এখানে ডেট অফ বার্থ থাকে না, এই যে রেজিস্ট্রেশনে গেলাম, তো মডেল আছে এই যে এখানে, তার মানে কি এখানে কি 31 বার লুপ ঘুরাইছে কেউ, মানে 31 বার অপশন লিখছে, না একটা লুপে চালাবে এটা, এটা তো জান। সেম এখানে দেখেন, আমি বললাম যে ডেট অফ বার্থ একের থেকে কত মধ্যে আসছে, 31, ইয়ার দিলাম কত, 1905 থেকে শুরু করে কত, 2023, তাহলে এই যে 100 এতবার, এখানে কিন্তু অপশন ঠিকই আসছে। আমি যদি ভিজুয়ালি দেখি, দেখেন তো অপশন আসছে কিনা, রেন্ডারিং হয়েছে কিনা, অপশন আসছে, এই যে কত, এতবার কি আমি লিখছি এটা, আমি লুপের ভিতরে কি করে দিছি, চলে আসছে। এই জিনিসটা তাহলে লুপে থেকে আমাকে অনেক কাজটা সেভ করতেছে না, এতবার লিখতে হচ্ছে না। আর ইভেন এটা তো স্ট্যাটিক, ডাটা বেস থেকে যদি আসে ডাটা, তখন তো সেম এই লুপে প্রিন্ট করতে হবে। এই কাজটাই এখানে করা হয়েছে। দেখেন এখানে আমরা কি করছি, ডেট অফ বার্থ বলছি যে আয়ের মান কত, 31, আর কি মাস কি সর্বোচ্চ তো 31 হয়, আর বেশি তার হয় না। 31 যদি হয় তাহলে আই প্লাস প্লাস করা হয়, এবং অপশনের মধ্যে কি বলছে, সিলেক্টটা বাইরে রাখছি, পিএসপি এখানে নিছি, অপশনের ভিতরে আইটাকে এখানে ইকো করে দিচ্ছি, তার মানে কি 31 বার অপশন তৈরি হয়ে গেল। এখানে সেম একইভাবে কি করলাম, 1905 থেকে শুরু করে 2023, এখন 2024 সাল চলতেছে, তার মানে 23 সালে করা কোড, এখন তো 24 আমি কি আবার লিখে দেবো এখানে। আমি যদি ডেট টাইম বুঝি, ডেট জাস্ট কি বললাম, ডেট, এখানে একটা ক্যাপিটাল ওয়াই দিলাম, তাহলে কি হবে, 24 25 প্রতি বছর অটো আপডেট হয়ে যাবে, আমাকে আর এখানে হাত দিতে হবে না। এখন এই ডেট ফাংশনের ভিতরে প্যারামিটার, সে ডেটের জন্য এই ফাংশনে ইউজ হয়, বাট এই প্যারামিটারগুলো আপনাকে জানতে হবে। ওয়াই লিখলে 4 সংখ্যার ইয়ার আসে, আর ছোট হাতের ওয়াই লিখলে 2 সংখ্যার আসে, এম লিখলে কি আসে, এ প্লাস, যখন ডেট শিখাবো তখন এটা বুঝবো। আপাতত এটা দিয়ে রাখলেই আপনাকে 2024 দেখেন, এখানে 2024 চলে আসছে অলরেডি, যদি এটাকে রিফ্রেশ দিই, আসছে 2024, মানে লাস্ট ইয়ারটা, লেটেস্ট ইয়ারটা এটা। তো মোটামুটি তাহলে লুপটা বুঝলাম। তাহলে আমি আজকে এতটুকুই থাক, স্ট্রিং আর ম্যাথটা আগামী ক্লাসে বোঝাই, আজকে আর দরকার নেই, আপনারা এই লুপের প্র্যাকটিস করেন। এই জিনিসটাই আমাকে দেখান, এই ডেট অফ বার্থটা লুপে দেখান, হ্যাঁ। তো এটা করেন, আর হচ্ছে এটা করবেন, আর পাশাপাশি হচ্ছে ওই যে আমাদের গ্রিড ইয়াটা, এলসিপির যে ব্যবহারটা বললাম, যে গ্রেড সিস্টেমটা যদি নাম্বার 80 থেকে এটা হয়, ওই কন্ডিশনটা লিখবেন পুরোটা। আমি কোড দুইটা ওপেন করছি, এই দুইটা জিনিস এখন আপনারা প্র্যাকটিস করেন।